এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম অনিক। ওনার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার একদম প্রপারেই। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি অবশ্য মাগুরার না, এটা ফরিদপুর জেলার শিবরামপুর নামক যে জায়গাটা রয়েছে এই শিবরামপুর থেকে এক সাইডে চলে গেল পিঠাকুমড়ো বাজার। সেখান থেকে প্রায় 8 কিলোমিটার ভেতরে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের নাম হচ্ছে চাঁদপুর। ওখানে একটি পরিবার রয়েছে, কর্মকার পরিবার। তো ওনারা অনেক আগে থেকেই বেশ অবস্থাশালী এবং প্রভাবশালী ব্যক্তি। এখন অবশ্য ওখানে ওনাদের পরিবার খুব একটা থাকে না, শহর এলাকায় বেশি থাকে। তো ওনাদের বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে। ওনারা এই পুকুরটা খনন করেছিলেন মাছ চাষ করার জন্য, বেশ গভীর করেই খনন করেছিলেন তারা। পুকুরের এক সাইডে রয়েছে মেহগনি বাগান। মেহগনি বাগানের আর এক পাশে বেশ বড় এরিয়া জুড়ে রয়েছে বাঁশবাগান। সেই বাঁশবাগানটা এতটাই ঘন যে দিনের বেলাতেও পরিপূর্ণভাবে সূর্যের আলো সেখানে নাকি পৌঁছাতে পারে না। মেহগনি যে বাগানটা, মেহগনি বাগানের ঠিক পেছনেই রয়েছে পারিবারিক শ্মশান, অর্থাৎ ওই কর্মকার পরিবারের বেশ কয়েকজন ময়মুরব্বীর যখন মৃত্যু হয়েছে সেখানে তাদেরকে দাহ করা হয়েছে। এই শ্মশানের পেছন দিকে রয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে ধানি জমি, আর ওই ধানি জমির এক সাইডে রয়েছে একটি কবরস্থান। ওখানে যেহেতু ওনারা মাছ চাষ করেন, প্রতি বছর একবার কি দুইবার, অর্থাৎ যখন মাছ টান দেওয়ার সময় হয় তখন জেলেদেরকে বলে মাছ টান দিয়ে ফরিদপুরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। বিভিন্ন বাজার রয়েছে যেখানে মাছ বেচা কেনা হয়, সেখানে নিয়ে যাওয়া হয়। তো 2008 কি 9 সালের দিকের ঘটনা, 2008 সালের শেষ দিকে অথবা 9 সালের শুরুর দিকের ঘটনা, তখন শীত চলছে তেমনটাই জানিয়েছেন। তো তখন এই যে জেলেরা যারা মাছ ধরবেন, মাছ ধরার পর তারা তো নিয়ে যাবেন চাঁদপুর যেই গ্রামটা, এই গ্রামে সহজে কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে বলছি 2008-9 সালে, তখন কিন্তু পিকআপ যে ঢুকবে, ঢোকার পর মাছগুলো সেখানে লোড দেওয়া হবে বিভিন্ন পাত্রে নিয়ে, এটা কিন্তু ওই সময় পসিবল ছিল না। ওই সময়ে ওই এলাকাগুলো দিয়ে টেম্পু চলতো। আমরা দেখেছি যাত্রীবাহী যে টেম্পুগুলো আছে, এই টেম্পুগুলো কিন্তু গ্রামে গঞ্জের বিভিন্ন রাস্তাগুলোতে চলতো। যিনি টেম্পু চালক উনি সামনে বসতেন। আমরা যেভাবে সাইকেল চালাই, সাইকেল যেরকম হ্যান্ডেল থাকে ওরকম টেম্পুতে হ্যান্ডেল থাকতো। আর টেম্পু স্টার্ট দিতে হলে কিন্তু হাতের বাম সাইডে বা ডান পাশে লিভার থাকতো, লিভার দিয়ে একটা হ্যাচকা টান দিলে তখন গিয়ে স্টার্ট নিত। আমরা একটা সময় দেখেছি, এখন অবশ্য টেম্পু দেখা যায় না। তো ওই সময় এরকম একজন টেম্পু চালক ছিলেন। তো উনি তো যাত্রী টানতেন কি, উনি ওই শিবরামপুর বাজার থেকে উনি যাত্রী নিয়ে ফরিদপুর যেতেন, আবার ফরিদপুর থেকে যাত্রী নিয়ে শিবরামপুর হয়ে চাঁদপুরের দিকে যেতেন। তবে ওনার বাড়িটা একদম চাঁদপুরে ছিল, বিষয়টা এরকম না। ওই যে কর্মকার পরিবারের কথা বললাম, ওনাদের যে পুকুরটা, ওই পুকুর থেকে ওনার বাড়িটা প্রায় 5 কিলোমিটারের একটা দূরত্ব ছিল। যেহেতু ওখানে ওরকম বড় গাড়ি ঢুকবে না, ছোট গাড়িতে করে নিয়ে যেতে হবে। ওই যখন ভেতরে কোনো মালামাল ঢোকানো হয়, তো ভেতরের সিটগুলো ভাঁজ করে একটা পাশে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অন্যান্য মালগুলো লোড দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছে যে তুমি ভোরবেলা চলে আসবা, তখন মাছ যেগুলো ধরা হবে এগুলো লোড দিয়ে ফরিদপুরে নিয়ে যেতে হবে। উনিও সম্মতি দেন। ওই সময় কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের এরকম ব্যবহার ছিল না, ওনার কাছে একটা বাটন ফোন ছিল, সেই ফোনের সামনে একটা ছোট্ট টর্চ লাইটও ছিল। উনি তো রাতের বেলা ঘুমিয়েছেন, চিন্তা ছিল যে একদম ভোরবেলা ফজর আজানের পরপরই উনি টেম্পোটা নিয়ে চলে যাবেন ওই পুকুরের কাছে। আর ওনারা আগে থেকে পরিচিত, ওখানে যারা জেলেরা আসবেন জেলেরাও তার পরিচিত, কারণ এর আগে উনি ওই জেলেদের সাথে বায়না করেছেন মাছ নিয়ে যাওয়ার জন্য, সেই অনুযায়ী কাজও করেছেন। তাই জেলেরা ওনার অপরিচিত নন, আর ওই যে পরিবার, ওই পরিবারের লোকজনও তার অপরিচিত নন, সবাই পরিচিত। উনি রাতের বেলা ঘুমিয়েছেন। ওনার ঘুম যখন ভেঙে যায় তখন মনে হলো বেশ অনেকক্ষণই উনি ঘুমিয়েছেন। মোবাইলে যে দেখবেন যে কয়টা বাজে, এটা উনি দেখার আসলে সুযোগ পান নাই। আর ওই সময় ওনার কাছে যে ফোনটা ছিল, এই ফোনে মাঝে মাঝে উনি কী করতেন, ওই যে ব্যাটারি খুলতেন সিম চেঞ্জ করার জন্য। এই জন্য টাইমটা ঠিক থাকতো না, বারবার টাইম অ্যাডজাস্ট করাটা একটা তার কাছে জটিলতা মনে হতো। এই জন্য উনি আসলে এই টাইমটা ঠিকঠাক মতো উনি মোবাইলে পেতেনও না, যার কারণে মোবাইলটা দেখেনও নাই যে সেখানে কয়টা বাজে। আর ঘড়িও ওইভাবে খেয়াল করেন নাই। উনি মনে করেছেন যে মনে হয় আজান দিয়ে দিয়েছে, বের হয়ে যাই। ওনার তো গাড়ি আগে থেকে রেডি করাই ছিল, রাতের বেলা ঘুমানোর আগে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে উনি ঘুমিয়েছেন। উনি উঠে গিয়েছেন,
পরিবারকে উনি বলে রেখেছিলেন যে উনি যাবেন, ওখানে কাজ আছে। তো পরিবারের সদস্যরা জানতো উনি যে রাতের বেলা উঠেছেন, পরিবারের সদস্যরা আসলে ওনাকে আর ডাকেন নাই। উনি উঠে টেম্পো স্টার্ট দিয়ে চলে গিয়েছেন ওই জায়গাতে, ঠিকঠাক মতো চলে গিয়েছেন, যেতে কোনো সমস্যা হয় নাই, প্রতিমধ্যে কোনো ভয়ের ঘটনাও ঘটে নাই তার সাথে, ঠিকঠাক মতো চলে গেছেন ওইখানে। তবে উনি যেই পথ দিয়ে গিয়েছেন এই পথটার একটা বর্ণনা দেওয়া জরুরি। সেটা হচ্ছে যে উনি যেই পথ দিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছেন, ওনাকে কিন্তু ওই যে শ্মশানের কথা বলেছিলাম, মেহগুনি বাগানের পেছন দিকে শ্মশান, ওই শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওনাকে ওই পথ দিয়েই আসতে হবে। এছাড়া ওনাকে আসলে অন্য পথ দিয়ে আসার ওনার আসলে কোনো সুযোগ নাই। ওনাকে ওই পথটাই দিয়ে আসতে হবে, কারণ ওনার বাড়ি যেই সাইডে, ওই সাইড দিয়ে ওই পথই একমাত্র রাস্তা। তো উনি ওই পথ দিয়ে আসছেন, শ্মশানটা পার হয়ে পুকুরের কাছাকাছি যখন আসছেন, এরপর উনি ওই ওনার টেম্পোর স্টার্ট বন্ধ করে দেন। স্টার্ট বন্ধ করার সাথে সাথে টেম্পোর সামনে যে লাইটটা ছিল, ওই সামনের যে চাকা থাকে, ওই চাকার ঠিক উপরের দিকে একটা গোল লাইট থাকে। আপনারা যারা আগে টেম্পো দেখেছেন তারা বুঝতে পারবেন। লাইটটা বন্ধ হয়ে গেছে, তো চারদিকে অন্ধকার, হালকা চাঁদের আলো আছে, কিন্তু একদম যে জ্যোৎস্না বিষয়টা এরকম না। উনি যখন নেমেছেন তখন উনি শব্দ পাচ্ছেন, মাছ ধরার এক ধরনের শব্দ হয়। শব্দটা এরকম যে যখন বড় টানা জাল ফেলা হয়, টানা জাল ফেললে তখন আশেপাশে ওই জেলেরা কিছু বড় বড় হাঁড়ি রাখে, স্টিলের বা অ্যালুমিনিয়ামের কিছু বড় বড় হাঁড়ি রাখে বিভিন্ন জিনিস রাখার জন্য, বা মাছ ধরে কিছু কিছু মাছ থাকে যে ওখানে সাথে সাথে ওইটার মধ্যে রাখে আর কি, আবার পানির উপরও ভাসিয়ে রাখে। তো এরকম পাতিলগুলো যখন নিয়ে জেলেরা পানির উপর দিয়ে ভাসিয়ে ভাসিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তখন জালের সাথে কিন্তু জাল কাটা থাকে, এগুলো কিন্তু শক্ত শক্ত, এগুলো আবার পাতিলের সাথে লাগলে এক ধরনের টং টং করে শব্দ হয়। উনি কিন্তু এই শব্দ পাচ্ছেন, কিন্তু পুকুরে কেউ আছে কিনা এটা উনি দেখতে পাচ্ছেন না। তো উনি ওই জেলেদের যাদেরকে চিনতেন আর কি, তাদের নাম ধরে ডাকছেন, কিন্তু কারো সারা শব্দ নাই, কিন্তু মাছ ধরার শব্দ কিন্তু হচ্ছে। উনি তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কেউ সারা শব্দ করে না কেন, ঘটনাটা কি? তখন উনি কি করেছেন, ওনার কাছে থাকা মোবাইল ফোনটা উনি বের করে, ওই যে সামনে যে টর্চ লাইটটা ছিল, ওই টর্চ লাইটটা কিন্তু বেশি আলো হতো না, অল্প আলো হতো, ওই টর্চ লাইটটা পুকুরের দিকে ধরেছেন। যতটুকু উনি দেখতে পেলেন যে পুকুরে কেউ নাই, পুকুরের পানিও নড়াচড়া করছে না, একদম স্বাভাবিক অবস্থা। এটা দেখার পর উনি বেশ ভয় পেলেন, কারণ তখনও শব্দ হচ্ছিল, টুংটাং শব্দ হচ্ছিল, মনে হচ্ছে এখানে বেশ 10-12 জন লোক আছে, তারা মাছ ধরছে, নিজেরা নিজেদের মতো করে কথাবার্তা বলছে, তবে কি কথা বলছে এটা বোঝা যাচ্ছে না, অথচ ওখানে কেউই নেই। এর মধ্যে ওনার চোখ যায় পাশে থাকা শ্মশানের দিকে। উনি দেখতে পান ওই দিক থেকে ভয়ঙ্কর একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। ঘূর্ণিবায়ুটা অনেকটা ফানেলের মতো, ঘূর্ণিঝড় যেরকম হয় আর কি। আর এই জিনিসটা কিন্তু অন্ধকারে দেখার কথা না, কিন্তু এটা উনি দেখতে পাচ্ছিলেন, একটা সাদা ঘূর্ণিবায়ু আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছে। এটা দেখে তো উনি মারাত্মক ভয় পান। উনি দৌড়ে সাথে সাথে ওনার টেম্পুতে ওঠেন, উনি টেম্পুটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন। এই যে উনি লিভার ধরে টানছেন স্টার্ট দেওয়ার জন্য, টেম্পো আর স্টার্ট নেয় না। অনেকক্ষণ চেষ্টা করছেন, টেম্পো স্টার্ট নেয় না। এরপর উনি কিছু দোয়া দরুদ পড়তে থাকেন, এরপরে গিয়ে টেম্পো স্টার্ট নেয়। টেম্পো স্টার্ট নেওয়ার পর যখনই উনি টেম্পোটা একটু সামনের দিকে এগিয়েছেন, তখনই সামনের আলোতে দেখেন বিশাল আকৃতির একটা লম্বা বিড়াল। বিড়াল কিন্তু বেশি উঁচু না, কিন্তু লম্বা, মানে তার মাথা এবং শরীরের পেছনের অংশ, লেজ, এই জায়গার একটা মধ্যবর্তী ব্যবধানটা অনেক। এত লম্বা বিড়াল কিন্তু হয় না। এই লম্বা বিড়ালটা রাস্তা পার হচ্ছে, মনে হচ্ছে যে তার 2 পা রাস্তার এই পাশে আর পেছনের 2 পা রাস্তার একদম পেছন দিকে, মানে এতটা লম্বা। এই জিনিসটা খুব ধীর গতিতে রাস্তা পার হচ্ছে। উনি তো ওনার টেম্পোর স্টার্ট তো ছিলই, বন্ধ করেন নাই, কিন্তু গতিটা অনেক কমিয়ে দিয়েছেন। এই জিনিসটা কোনোভাবেই যেন এই টেম্পোর সাথে আঘাত না পায়, ধাক্কা না লাগে, এটা উনি মেনটেন করার চেষ্টা করেছেন। উনি বুঝতে পেরেছেন বিষয়টা স্বাভাবিক না। উনি দেখলেন যে আস্তে আস্তে বিড়ালটা রাস্তা পার হয়ে গেল। এরপর উনি যখনই টেম্পোর গতি বাড়াবেন, তখনই দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য। ওনার সামনে 2টা কুকুর এসে হাজির হয়েছে। কুকুর দুটো কালো,
ওদের চোখগুলো যে লাইটের আলোয় জ্বলে উঠলো বিষয়টা এরকমও না, মনে হচ্ছে যে ওদের চোখ অন্যরকমভাবেই জ্বলছে। লাইটের আলোতে জ্বললে এক ধরনের জল করে, ওরকমও মনে হয় নাই, অন্যরকমভাবে জ্বলছে। এটা যে কীরকম উনি ঠিক বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলে এমন চোখ। আর ওই কুকুরগুলো খুব রাগান্বিতভাবে দাঁতগুলো বের করে তার দিকে তাকিয়ে গড় 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 শব্দ করা শুরু করলো। উনি ওনার টেম্পুর আলোতে একটা বিষয় স্পষ্টভাবে দেখলেন, এই কুকুরের দাঁতগুলো মনে হচ্ছে সবগুলো রূপার তৈরি। রূপার তৈরি দাঁতগুলো কিন্তু বোঝা যায়, লাইটের আলোতে একদম চিকচিক করছে সেই দাঁতগুলা, এবং অনেক বড় বড় সুচালো দাঁত। এই কুকুরগুলো রাস্তার মাঝখানে আসার পর একটা সময় সাইডে সরে গেল। উনি তখন টেম্পোটা স্টার্ট তো দেয়াই ছিল, গতি আরও বাড়ালেন। যখন ওই কুকুরগুলো ক্রস করে যাচ্ছেন, অর্থাৎ ক্রস করার সময় একদম তার বরাবর তো চলে আসে, ওই সময় তার কাছে মনে হয়েছিল এখনই বুঝি কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু না, এটা হয়নি। উনি দ্রুত টেম্পো নিয়ে আবার ওনার বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর যখন ঘড়ি দেখেছেন, তখন ঘড়িতে দেখেন রাত 3:15 বা 3:30 মতো বাজে। উনি তো অবাক হয়ে গেছেন, আরে এত রাতের বেলা আমি বের হয়েছি। আসলে গ্রামের লোকজন তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, উনিও তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন। এই জন্যই ওনার কাছে মনে হয়েছে হয়তোবা আমি এই সময় উঠে গেছি। অল্প ঘুম তো হয় নাই, মোটামুটি বেশ অনেকক্ষণই ঘুমিয়েছিলেন। উনি বাসায় গিয়ে আর কাউকে ডাকেনও নাই, কিছুই করেন নাই। উনি বাসায় গিয়েই হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছেন। ভোরবেলা ওনার ফোনে ফোন আসে, কর্মকার বাড়ি থেকে একজন ফোন দিয়েছেন যে এই তুমি এখনো আসলা না, তোমার না আসার কথা। ফোন পেয়ে ধর্মর করে উঠে বসছেন, বলছেন যে হ্যাঁ আমি আসতেছি। উনি আবার তখন বাসায় থাকা দেয়াল ঘড়িতে দেখছেন কয়টা বাজে, দেখছেন যে না এখন আসলে সকাল হয়ে যাবে ভাবে এমন সময়টাই ঠিকই আছে। উনি তখন বের হয়েছেন। এবার যেতে আর কোনো সমস্যা হয় নাই। তো যাওয়ার পর তারা তো একটু রাগারাগি করছেন, কি বর্তমানে আরও আগে আসার কথা ছিল, ফোন দেওয়া লাগলো কেন, কখনো তো এরকম হয় না। তো উনি তখন আর কিছু বলেন নাই। উনি বললেন যে হ্যাঁ একটু ঘুমাই গেছিলাম, তো আসলে দেরি হয়ে গেছে। তো এরপর মাছ তো ধরা হয়ে গেছে, ওরা অপেক্ষা করছেন তার আসার জন্য, কারণ অন্য কোনো লোককে তো বলেনও নাই। আর ওই ভোরবেলা কাকে বলবেন, কে আসবেন, এটা তো পসিবল না, এই তো তাকেই আসতে হবে। তো উনি যখন আসলেন সব মাছগুলো লোড দেওয়া হলো, ফরিদপুরে নিয়ে যাওয়া হলো। এরপরে গিয়ে উনি ওই জেলেদের সাথে কথা বলেছিলেন যে আপনারা কি আসছিলেন কি না ওই রাতের বেলা। বলে যে না আমরা কেন আসবো অত রাতের বেলা, আমরা তো আসছি পরে। তো উনি পরবর্তীতে জেলেদের কাছে এই ঘটনাটা খুলে বলেন, ওই কর্মকার বাড়ির লোকদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। তো এরপরে লোকজন এই বিষয়টা জানতে পারে। তবে এটা হওয়ার পর ওনার যে বড় ধরনের কোনো অসুবিধা হয়েছিল এরকম না, উনি মোটামুটি আল্লাহর রহমতে স্বাভাবিকই ছিলেন। তো এটাই ছিল ঘটনা। আমাদের গায়ে নুরুমিয়া নামে এক লোক থাকতো। তার মতো বদমাশ লোক খুব কমই দেখেছি আমি। শুকনো দড়ির মতো চেহারা, মুখে সবসময় পানির পিক বেয়ে পড়ছে। এক রাতে তাকে কে বা কারা এসে খুন করে গেল, এক আঘাতে তার মাথা দুভাগ করে দিয়ে গেছে। তার মারা যাওয়াতে কিন্তু সেই গ্রামের মানুষ বেশ খুশি হয়েছিলেন। পরদিন পুলিশ এসে লাশ পরীক্ষা করে বলল এই লাশ ময়নাতদন্ত করতে হবে। গ্রামের মাতব্বর অনেক কষ্টে আমাদের 4 জনকে রাজি করলেন মর্গে যেতে। আমরা 4 জন আর মাতব্বর মিলে রওনা দিলাম। লাশ কাটা ঘরে আনতে আনতে দুপুর হয়ে গেল। আমাদের মধ্যে 2 জন ফিরে যাবার কথা, তারা একটু বিশ্রাম নিয়ে ফিরে গেল। এদিকে আমরা বাকি 3 জন অপেক্ষা করলাম কখন লাশ কাটার জন্য লোক আসবে, কিন্তু কেউই আসে না। আবার রাত হয়ে গেলে মুশকিল, তাই মাতব্বর ঠিক করলেন তিনি আর আফজাল মিলে থানায় যাবেন। তাই আমাকে একাই থাকতে হচ্ছে। এখানে আসা পর্যন্ত আমি একাই রয়ে গেলাম সেই লাশের সাথে। তো তারা চলে গেলেন। এদিকে বিকেল শেষ হয়ে যাচ্ছে, আশেপাশে মাঠের লোকজনও চলে যাচ্ছে। সবাই যাওয়ার সময় একটা কথাই বলে যাচ্ছে, ভাইজান সন্ধ্যার আগে কিন্তু চইলা যায়েন, এটা কিন্তু লাশ কাটা ঘর, বেশ ভালো জায়গা না। আশেপাশে কতগুলো ভয়ঙ্কর কুকুরও ঘোরাঘুরি করছে। আমি আর কি করব অপেক্ষা করা ছাড়া। এদিকে সন্ধ্যা হয়ে এলো। বসে বসে মশার কামড় খাচ্ছি আর নুরুমিয়াকে গালাগালি করছি। এমন সময় প্রচন্ড বাতাস আর বৃষ্টি শুরু হলো। এই আকস্মিক বৃষ্টিতে আমি থমকে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ শুনলাম মাতব্বরের ডাক। আমিও পাল্টা ডাক দিলাম, ভাবলাম তারা হয়তো ফিরে এসেছে। হঠাৎ মনে হলো এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে ভিজছে কেন, ভেতরে গিয়ে অপেক্ষা করি তারা আসা পর্যন্ত। ঘরের ভেতরে ঢুকেছি। হঠাৎ কেন জানি না আমার মনটা ভালো কাজ করছে না। আমার মনে হচ্ছে কাজটা ভালো হচ্ছে না।
খবরদার ভিতরে যাস নে, কেমন যেন শিরশির করে উঠল শরীরটা। তাও সাহস নিয়ে ভেতরে গিয়ে বসলাম। অন্ধকারে কিছুই দেখা যায় না। বিদ্যুৎ চমকালে দেখা যায় নুরু মিয়ার লাশ একই ভঙ্গিতে স্থির হয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, হঠাৎ আমি চমকে উঠি। বাইরে না আমি মাতব্বরের ডাক শুনলাম, তারা এখনো এলো না কেন? আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নিশির কাজ। সাথে সাথে ভয়ে আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। আমি নড়তে সাহস পাচ্ছি না, দরজা খুলে বাইরে যাওয়ারও শক্তিটুকু নেই। মনে হয় উঠে দাঁড়ালেই পেছন থেকে নুরু মিয়া লাফ দিয়ে আমার ঘাড়ে লাফিয়ে উঠবে। চুপচাপ বসে আছি, হঠাৎ শুনলাম বাইরে দিয়ে কি যেন ছুটে গেল। আমি চমকে উঠি। আমি আস্তে আস্তে বুঝতে পারি তখন যে তাদের ডাকটা শুনেছি সেটি আসলে ভুল শুনেছি। তখনই আমার বের হয়ে যাওয়া উচিত ছিল। আমি বের হতে যাব, তখনই শুনি আরেকটা আওয়াজ শুনে স্পষ্ট বুঝতে পারলাম নুরু মিয়ার লাশটা নড়ে চড়ে উঠেছে। পিছনে তাকাবারও আমি সাহস পাচ্ছি না, যদি কিছু দেখে ফেলি। বৃষ্টি তখন কমে এসেছে, মেঘ পরিষ্কার হয়ে বড় একটা চাঁদ উঠেছে আকাশে। ঘরের ঘুলঘুলি দিয়ে আমি চাঁদের আলো দেখতে পাচ্ছি। চাঁদের আলো ঢুকছে লাশ কাটা ঘরের ভেতরে। সেই আলো স্পষ্ট দেখতে পেলাম নুরু মিয়া চাটাইয়ের উপর উঠে বসেছে। দৃশ্যটা দেখে আমার শির দ্বারা বেয়ে চিনচিন করে মাথায় রক্ত উঠে পড়ল। আমি পাগলের মতো দরজার উপরে লাফিয়ে পড়লাম। দরজা খোলার জন্য টানাটানি করছি, কিন্তু কে যেন বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ পরে মনে পড়ল যে আমি তো দরজা নিজেই ভেতর থেকে লাগিয়ে নিয়েছে। তাড়াতাড়ি খিল খুলে বাইরে বেরিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম বাইরে 5টা বিশাল আকারের কুকুরের মতো প্রাণী দাঁড়িয়ে আছে। তাদের চোখ জল করছে, গায়ের রং সাদা ধবধবে। আমাকে দেখে সবগুলি নড়ে চড়ে বসল। আমি আতঙ্কে পাগল হয়ে ভেতরে তাকিয়ে দেখি নুরু মিয়া দুহাতে টেবিলটা ধরে পা ঝুলিয়ে বসে আছে। দু চোখ মরার মতো স্থির, পাথরের মতো অনেকটা। আমার মনে হঠাৎ কি যেন হয়ে গেল। আমি ভেতরে ঢুকে নুরু মিয়ার গলা চেপে ধরতে যাব, হঠাৎ শুনি প্রচন্ড এক ধমক। কি করছো ওখানে? বের হয়ে আসো এক্ষুনি। আমি কোনো মতে টলতে টলতে বেরিয়ে এলাম। কে ধমক দিল দেখতে তাকাবো, সঙ্গে সঙ্গে আবার ধমক। খবরদার কোনো দিকে তাকাবে না, সোজা হয়ে হাঁটা দাও। আমি আচ্ছন্নের মতো হাঁটতে থাকি। কিছু বলতে যাব তাকে, লোকটা বলল কোনো কথা নয়, সোজা হাঁটো। আমি পেছনে তাকাতে নিলাম, আবার ধমক, খবরদার পেছনে তাকাবে না। আমার কি হলো আমি কিছুই বুঝলাম না। আবার পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে বুঝলাম কেন সে পেছনে তাকাতে মানা করছে। সে আসলে মানুষ না, অন্তত 10 ফুট উঁচু, নাক মুখ সবই আছে, কিন্তু আগোছালো ভাবে সেগুলো মুখের সাথে লেপ্টে আছে। আমি পেছনে ঘুরতেই জিনিসটা অদ্ভুত একটা শব্দ করে দাঁড়িয়ে গেল। তার নাক মুখ নড়তে লাগলো, যেন খুলে আসবে এখনই। এই ঘটনার পরে হঠাৎ আমার আর কিছু মনে নেই। আমি জ্ঞান হারিয়ে ফেলি। হয়তো সেদিন মারাই যেতাম, কিন্তু জিনটা এসে আমাকে বাঁচিয়ে দিয়েছিল। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হামিম, HM হামিম। উনি আমাদেরকে ফেসবুকে ইনবক্সে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এই অভিজ্ঞতা বা ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, সো আজকের মতো আমরা একদমই ভূত নাইট শো এর শেষ পর্যায়ে রয়েছি এবং শেষ ঘটনাটি আমরা শুনে ফেললাম। অনেকেই ছিলেন, যারা ছিলেন ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন, অনেক মানুষ SMS করেছেন। আমি কিছু কমেন্ট পড়েছি এবং কিছু কমেন্ট পড়তে পারিনি। আমাদের কাছে যারা জয়েন করেছিলেন তারা সবাই আমার অনেক প্রিয় এবং সবার শুভকামনা, সবার ভালোবাসা নিয়েই কিন্তু আসলে আমরা সামনের দিকে এগোতে চাই। ছিলেন আমাদের সাথে জুনায়েদ হোসেন, MD ইমরান আহমেদ ছিলেন, ফারহান খান হাবিব, খালিদ রিপন ছিলেন, MD মিজান, মাহিদুল ইসলাম, ফারুক পাটোয়ারি, MD জসিম, মিল্টন মাহমুদ, তানিশা আহমেদ, তৃষা, তাসিন রানা, ইমতিয়াজ, সোহানুর রহমান। তিনি বলেছিলেন বেশ কয়েকটা ঘটনা সে খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং 2 ভাইয়ের ঘটনা, ভ্যান ও গজনার বিলের ঘটনাটা বেশি জোশ ছিল তিনি বললেন। সিফাত বলছেন যে আরো ভয় পেতে চাই। ভয় পাওয়ার জন্য ঘটনাগুলো আপনার আশপাশ থেকে চোখ কান খোলা রেখে যেগুলো ভয়ের ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো আপনাকে শুনতে হবে এবং সেখান থেকে আপনি আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন।
সো আজকের ভূত নাইট শেষের দিকে যাওয়ার আগে আমি বলতে চাই, আপনার চাইলেই কিন্তু আমাদের শো সম্পর্কে আপনার যে কোনো পরামর্শ অথবা মন্তব্য প্রদান করতে পারেন। এর মন্তব্যটা কোথায় প্রদান করবেন? আপনি আমাদেরকে SMS করতে পারেন, SFM স্পেস আপনার নাম স্পেস আপনার মন্তব্য। আর যদি আপনি আমাদের সাথে সরাসরি এসে ঘটনা শেয়ার করতে চান, আপনার নাম এবং মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। আপনি আমাদেরকে ফেসবুক অডিও স্ট্রিমিং লাইভ অডিও স্ট্রিমিং কমেন্ট করে কিন্তু আপনার মন্তব্যটি আমি যদি এখানে পড়ে নাও শোনাই, তারপর কিন্তু আমি সেগুলো চেক করব এবং সেখান থেকে জানতে পারবো কি কি বলছেন, কার কি মতামত। সো আজকের মতো শেষ করছি ভূত নাইট। সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন। হয়তো আপনার আশেপাশে এমন কেউ আছে যাকে আপনি দেখতেই পাচ্ছেন না। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নুরুল ইসলাম। ওনার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলাতেই। গ্রামের নামটি বলেছেন সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে চান নাই। ঘটনাটি উনি ওনার নানির কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার সদর উপজেলার শেখের কোলা ইউনিয়নের কৈগাড়ি গ্রামে। তবে মূলত এই কৈগাড়ি গ্রামেই যে ঘটেছে এটা বলাটা মুশকিল। শুরুটা হয়েছিল আবার অন্য আর একটা কৈগাড়ি গ্রামে। ওখানে দুটা কৈগাড়ি গ্রাম আছে, একটা হলো কৈগাড়ি আর একটা হলো বালা কৈগাড়ি। মূলত সূত্রপাতটা হয়েছিল বালা কৈগাড়ি গ্রামে। এই বালা কৈগাড়ি যে গ্রামটা, এই গ্রামে একজনের শ্বশুরবাড়ি ছিল, তার নাম হচ্ছে সাদেক মিয়া। ওনার গ্রাম ছিল হচ্ছে কৈগাড়ি গ্রাম, ওনার শ্বশুরবাড়ি বালা কৈগাড়ি গ্রামে। কয়েক গ্রাম পর আর ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1993 কি 94 সাল। আমরা যে সাদেক মিয়া নামটি ব্যবহার করলাম এটা ছদ্মনাম না, এটা অরিজিনাল নাম। তো এই সাদেক মিয়ার ছিল মাছ ধরার বেজায় নেশা। শ্বশুরবাড়ি যাক আর নিজের বাড়ি থাকুক আর যেখানেই যাক, বেড়াতেও যদি সে যায়, মাছ ধরা তাকে অন্যরকমভাবে এক আকর্ষণ সৃষ্টি করে। সেখানে গিয়ে খোঁজ করতে থাকেন কোথায় মাছ ধরা যায়। তিনি ছিলেন মূলত একজন শখের মৎস্য শিকারী। ট্যাটা দিয়ে মাছ ধরতেই উনি বেশি পারদর্শী ছিলেন। আর যেহেতু কয়েক গ্রাম পরেই ওই বালা কৈগাড়ি গ্রাম তার শ্বশুরবাড়ি এলাকা, উনি মাঝে মাঝে নিজের গ্রাম থেকে রাত্রেবেলা হাঁটতে হাঁটতে ওই বালা কৈগাড়ি গ্রামের দিকে যেতেন, কারণ সেখানে মাছ ধরার জন্য পর্যাপ্ত জায়গা ছিল, উন্মুক্ত স্থান। আবার রাতের বেলা বাড়িতে চলেও আসতেন। উনি এক রাতে ওই বালা কৈগাড়ি গ্রামে গিয়েছিলেন মাছ ধরার জন্য। তো উনি যেই পথ দিয়ে যেতেন ওই পথে কিন্তু একটা শ্মশান পড়ে। ওই শ্মশানটা কিন্তু পরিত্যক্ত কোনো শ্মশান না, ওটা সবসময় ব্যবহৃত হয়, এরকম একটা শ্মশান। তো উনি যখন গিয়েছেন রাতের বেলা তখন কোনো সমস্যা হয় নাই। উনি মাছ ধরেছেন। মাছ ধরে যখন ফেরত আসছেন তখন উনি একটা জিনিস দেখতে পান। উনি যখন গিয়েছেন তখন তো সন্ধ্যার পরে গিয়েছেন, অনেকক্ষণ হয়ে গেছে, তখন হয়তো বা সন্ধ্যা 7টার মতো ছিল। উনি যখন ফিরছিলেন মাছ ধরে তখন রাত 2-2-2:30 বাজে, মানে মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। উনি যখন ওই শ্মশানের ওদিক দিয়ে ফিরছিলেন উনি দেখতে পেলেন যে মাত্রই পোড়ানো হয়েছে এমন কিছু কাঠ কয়লা দেখা যাচ্ছে, অর্থাৎ ওখানে মাত্র দাহ করা হয়েছে এমন কোনো একজন ব্যক্তির যে চিতা, সেই চিতার যে কয়লা, সেই কয়লাগুলো এখনও পুরোপুরি নিভে যায় নাই। পানি দেওয়ার পরেও কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া উঠতে থাকে না, আবার কিছু কিছু জায়গায় পানি পড়েনি, সেখানে দেখা যাচ্ছে যে লাল লাল আগুন জ্বলছে, এরকমটা বোঝা যাচ্ছে। উনি বুঝতে পারেন যে উনি যখন ওই দিক দিয়ে গিয়েছেন তখনও পোড়ানো শুরু হয় নাই বা পোড়ানোর কোনো আয়োজনই তখন হয় নাই। উনি যে দীর্ঘ সময় ওই দিকটাতে ছিলেন, মাছ ধরেছেন, এর মধ্যে লাশ নিয়ে এসেছে, চিতা সাজিয়েছে, পুড়িয়েছে, সেই জন্য এরকমটা হয়েছে। তা উনি এই বিষয়টা নিয়ে আর চিন্তা ভাবনা করেন নাই, কারণ এগুলো আসলে ওনার কাছে নতুন কোনো দেখার বিষয় নয়। এরকম অনেক উনি দেখেছেন, ছোটোবেলা থেকে উনি দেখছেন। এই শ্মশানে বহু আগে থেকেই মানুষ পোড়ানো হয়, এখনও হচ্ছে। তো উনি ওই সাইডটা কাটিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। সামান্য একটু হেঁটেছেন মাত্র, মানে শ্মশানের ওই এরিয়া থেকে তখন বের হন নাই। উনি দেখেন সামনে বিশাল দেহি একটা অবয়ব। অবয়বটার চেহারা বোঝা যাচ্ছেন, তবে বিশাল দেহি, বেশ মোটা সোটা
এটা একটা কালো ছায়ার মতো, জাস্ট এতটুকুই, চোখ লাল টকটকে এরকমও না, কিছুই না, জাস্ট একটা ছায়া। এই ছায়াটা দাঁড়িয়ে আছে। চাঁদের আলো যতটুকু ছিল তাতেই উনি এটা দেখতে পাচ্ছেন। উনি তো বুঝতে পারলেন যে অবস্থা তো সুবিধার না। উনি সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আছেন উনি, ওইদিকে ছায়াটাও দাঁড়িয়ে আছে। একটা পর্যায়ে উনি ওই ছায়াটিকে উদ্দেশ্য করে বললেন, দেখ, আমি মাছ টাছ মারি, শখে মাছ মারতে চাই, তুই আমার কোনো ক্ষতি করিস না, আমাকে ভয় দেখাস না, যা তুই চলে যা। উনি চিন্তা করেছিলেন যে এই অবয়বটা যদি মাছ খাবার জন্য আসে তাহলে কিছুটা মাছ উনি দিয়ে দেবেন, যদি চায়, না চাইলে উনি দেবেন না। এই চিন্তা করে উনি বলেছেন যে এখান থেকে সরে যা, সে হয়তো বা কোনো কথা বলবে, একটা উত্তর দিবে, কিন্তু না, সরে না, ওইভাবেই দাঁড়িয়ে আছেন। আর একবার উনি বলেছেন একই কথা, তারপরও সরে না। হঠাৎ করেই ওই জিনিসটা ডানে বায়ে লাফালাফি শুরু করলো। মানে মাঝখানে তো দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে এক পাশে সরে গেল, তারপর লাফ দিয়ে একবার ডানে আসে, একবার পায়ে যায়, একবার ডানে আসে, একবার পায়ে যায়, এরকম লাফালাফি করছে। এক লাফে ডান থেকে বায়ে চলে আসে অনেকটা পথ, এবং এমনভাবে আসে মনে হচ্ছে কিছুটা উড়ে বামে আসছে, আবার কিছুটা উড়ে ডানে আসছে, এরকমটা। এখন উনি কি করবেন বুঝতে পারছেন না। উনি খেয়াল করলেন যে এই অবয়বটা যতটুকু জায়গার মধ্যে এরকম লাফালাফি করছে, এই জায়গাটার অন্য সাইড দিয়ে গেলে কেমন হয়। জায়গা ছিল, উনি অন্য সাইড দিয়ে পাশ কাটিয়ে হাঁটা শুরু করলেন। তখন ওই অবয়বটা অট্ট হাসি দিতে থাকলো। তবে ওই অবয়বটা কোনো মাছ বা অন্য কোনো কিছু চায়নি। ওই অট্ট হাসি পর্যন্তই উনি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসেন, আর কোনো সমস্যা হয়নি। বিষয়টা উনি ওনার পরিবারের সাথে শেয়ার করেছিলেন যে এরকম ঘটনা। পরিবার থেকে বলেছিল রাতের বেলার মাছ টাছ ধরতে যাওয়ার দরকার নাই। উনি বলেন যে এই মাছ ধরা জিনিসটা কি আমার নতুন কিছু, তো বহু আগে থেকে আমি ধরছি, এটা তো নতুন কিছু না। তাই এরকম ভয় ডর মাছ ধরতে যারা যায় তারা পেতেই পারে। আর শ্মশানের ভিতর দিয়ে আসছি, সদ্য একটা মৃতদেহ পোড়ানো হয়েছে, কিছু তো ঝামেলা থাকতেই পারে, আর এমন কি। পরের রাত্রে উনি আবারও মাছ ধরার জন্য বেরিয়েছেন। এবার উনি ট্যাটা নিয়ে বের হয়েছেন। ঠিকঠাক মতো ওই শ্মশানের ওই জায়গাটা পার হয়ে ওই বালাকইগাড়ি গ্রামে উনি চলে আসেন। মাছ ধরছেন। হঠাৎ করে উনি একটা বড় মাছ দেখতে পান। উনি যখন মাছটা দেখেছেন, মাছটা দেখার পর ওইদিকে টর্চ লাইট মেরেছে। ওনার কাছে টর্চ লাইট ছিল। মূলত ট্যাটা দিয়ে মাছ ধরতে গেলে কিন্তু টর্চ লাইটের সাহায্যের দরকার হয়, অথবা হারিকেনের দরকার হয়। তো উনি টর্চ লাইট দিয়ে যখন দেখলেন যে এটা বেশ বড় সড়ো একটা মাছ, কী মাছ বুঝতে পারছেন না, হয়তো বা শোল মাছ বা মাঝারি সাইজের কোনো গজার মাছ, এরকম কিছু একটা হতে পারে, একটা মাছ। উনি ওইটার দিকে ট্যাটা তাক করে যখনই আঘাত করেছেন, তখন উনি দেখেন একটা অদ্ভুত ব্যাপার। ওই মাছটা মুহূর্তের মধ্যেই বেশ বড় আকারের একটা ব্যাঙে পরিণত হলো। আর এই ব্যাঙের শরীরে অসংখ্য মানুষের মতো চোখ। এই চোখগুলো পিটপিট করে তাকাচ্ছে। একটা চোখ পিটপিট করে তো অন্য চোখ খোলা থাকে, আবার অন্য চোখ পিটপিট করে তো আরেকটা চোখ খোলা থাকে, এইরকম অসংখ্য চোখ, পুরো ব্যাঙের শরীর ভর্তি চোখ, ওনার দিকে এভাবে তাকিয়ে চোখ পিটপিট করছে। উনি তো এটা দেখে বেশ ভয় পেয়ে যান, সাথে সাথে দূরে সরে আসেন। চিন্তা করলেন, এটা আমি কি দেখলাম, এরকমটা কেন হলো। আমার মনে হলো না, কি দেখছি না দেখছি, মনে হয় চোখের ভুল। উনি সামনে এগিয়ে গিয়ে দেখেন যে কিছুই নেই। উনি চিন্তা করে, ধুর, এটা চোখের ভুল। এই চিন্তা করে উনি আবারও মাছ খোঁজা শুরু করেছেন। অল্প সময়ের মধ্যেই উনি আরও একটা বেশ বড়সড় মাছ দেখতে পান। এটা যে কী মাছ ছিল এটা ওভাবে জানা যায় না। উনি ওই মাছটির দিকেও তাক করে যখন ট্যাটা ছুঁড়েছেন, উনি বুঝতে পারলেন যে মাছটির শরীরে ট্যাটা বিঁধেছে। যখনই মাছটিকে তোলার জন্য উনি গিয়েছেন, উনি দেখেন বিশাল বড় আকৃতির একটা ব্যাঙ, মানে মাছটা ব্যাঙে পরিণত হয়েছে। আর এটারও অনেকগুলো চোখ, ঠিক আগের মতো। চোখগুলো তাকিয়ে পিটপিট করছে, ওনার দিকেই তাকিয়ে আছে, মানুষের চোখের মতো, পুরো শরীর ভর্তি মানুষের চোখের মতো অসংখ্য চোখ। এইটা দেখার পর উনি আর সাহস ধরে রাখতে পারেন নাই, তবে উনি অজ্ঞান হন নাই। উনি ওইখান থেকে দ্রুত বাড়ির দিকে চলে আসেন। বাড়িতে আসার পথে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি।
বাড়িতে আসার পর সকাল থেকে ওনার প্রচণ্ড জ্বর। সকালবেলা পরিবারের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে কি হয়েছিল। পরিবার থেকেও তাকে অনেক বকাঝকা করে, তোমার তো এরকম যাওয়া উচিত হয় নাই, আগের রাত্রে এরকম একটা ঘটনা ঘটলো, আবার এই রাত্রে একটা ঘটনা ঘটলো, এটা তো তোমার বোঝা উচিত ছিল। উনি চিন্তা করেছিলেন, অর্থাৎ এই সাদেক মিয়া চিন্তা করেছিলেন যে জ্বর হয়েছে, দেখি ভালো হয়ে যায় কিনা, যদি অবস্থা খারাপ দেখি তাহলে ঝাড়ফুঁক করাবো। কিন্তু না, ওনার জ্বরের অবস্থা এরকম ছিল যে খুব বেশি ভালো না, এই ভালো হয় কিছুটা, আবার একটু খারাপ হয়। উনি চিন্তা করছে এই তো ভালো হয়ে যাচ্ছে, আবার একটু খারাপ হয়ে যায়। তো এরকম করতে করতেই 3-4 দিন অতিবাহিত হয়ে যায়। আর এই 3-4 দিন পর হঠাৎ করে উনি মারা যান। চিকিৎসা নেয়ারও আসলে ওরকম সুযোগ হয়নি, বা উনি ভাবছিলেন যে ভালো হয়ে যাব, ভয় পেয়েছি জ্বর আসছে, আর এমন কি। কিন্তু না, তা হয়নি। আসলে ওই যে শ্মশানের ওই অবয়বটা ওখানে কেন এসেছিল, মাছ খাবার জন্য কিনা, মাছ তো সে চায়নি, কেনই বা ডানে বায়ে লাফালাফি করছিল, কেনই বা তার পিছু নিল না। আবার পরের দিন এই মাছকে আঘাত করার পর এই ব্যাঙ যে আসলো, যার শরীর ভর্তি মানুষের মতো চোখ, এটাই বা কি ছিল। ওখান থেকে আসার পথেও কিন্তু কোনো ধরনের অসুবিধা হয়নি, সে কোনো ভয়ঙ্কর স্বপ্নও দেখেনি। তাহলে এই 3-4 দিনের মাথায় তার যে মৃত্যু হয়ে গেল, এই পুরো বিষয়টা এক রহস্যাবৃত ঘটনা। কেননা কোনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না এটার ভেতরকার ব্যাপারটা কি, কেনই বা ওই অবয়বটা তার পিছু নিয়েছিল। উনি জ্বরে ভোগে মারা গেলেন, উনি চিন্তাও করতে পারেন নাই যে উনি মারা যাবেন। জ্বর এসেছিল, মোটামুটি স্বাভাবিক ছিলেন উনি, কিন্তু এমনটা যে হয়ে যাবে এটা উনি বা ওনার পরিবার বুঝতে পারেন নাই। যেহেতু এটা ভৌতিক ঘটনা ছিল, উনি ভয় পেয়েছিলেন, এই জন্য পরিবার এটা নিয়ে আর কোনো হুজুর কবিরাজের কাছে যান নাই যে কোন জিনটা মারলো তাকে হাজির করা হোক, এরকম কিছু হয়নি। কিন্তু এই জিনটা কেন মারলো, কেন বা ফার্স্ট টাইম এসেছিল, এটাও জানা চাই নাই। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ডাক্তার মাসুম বিল্লাহ, নিউ জার্সি, ইউনাইটেড স্টেটস থেকে। ডাক্তার মাসুম তিনি অতীতে আমাদের সাথে ঘটনা শেয়ার করেছিলেন। তিনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন। তিনি তার মেডিকেল ফিল্ডে তিনি যাত্রা শুরু করেছেন। ওখানে গিয়ে তার কিছু ফর্মালিটিস ছিল, পরীক্ষা ছিল, সেগুলো দিয়ে তিনি এখন বর্তমানে সেখানকার একটা প্রাইভেট নার্সিং হোমে তিনি সেখানে আছেন ইন্টার্ন হিসাবে, তো কাজ করছেন। তো সেখান থেকে তিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তার নিজের জীবনের ঘটনা এবং তার বন্ধুর জীবনের একটি ঘটনা, তো সেটি তিনি শেয়ার করেছেন। তো আমি চলে যাব ডাক্তার মাসুমের ঘটনায়। এবছরের কোনো একটা সময় ডাক্তার মাসুম নিউ ইয়র্কের আপস্টেটের একটা প্রাইভেট নার্সিং হোমে জয়েন করেন অ্যাজ অ্যান ইন্টার্ন, সেখানকার এক প্রফেসরের আন্ডারে। এবং এই এই নার্সিং হোমটা বা হসপিটালটা যেটাই বলেন সেটা ছিল একটু দূরে, মানে শহর থেকে বেশ খানিকটা দূরে, একটু আইসোলেটেড এনভায়রনমেন্টে, এবং এখানে বিশেষ করে বয়স্ক মানুষরা চিকিৎসা নেন। এবং ডাক্তার মাসুমের কাছে একটু অবাক লেগেছিল সেখানে যে একদমই কোয়াইট, আশেপাশে তেমন কোনো জায়গা নেই, ফ্যাসিলিটিস নেই, এবং সেই হাসপাতালটা বেশ বড় একটা জায়গা নিয়ে, কম্পাউন্ড নিয়ে, এবং এটা 3 তলা একটা বিল্ডিং। এবং এই 3 তলা বিল্ডিংয়ে তিনি যেখানেই গিয়েছেন বেশ কোয়াইট, রাতের বেলা হাঁটা চলা করাও নাকি বেশ ভয় ভয়, গা ছমছম করার মতো একটা অবস্থা থাকে। তিনি বলেছেন যে রাতের বেলা যদি করিডোর দিয়ে আসতে যায় কেউ, তার কাছে ভয় লাগবে অবশ্যই, এরকম একটা অবস্থা। কারণ তাদের যে করিডোরের পাশে মাঝখানে যে জায়গাটা, সেটাই এত বড়, সেই জায়গাটাই মানে একেবারে মানে গাছপালা দিয়ে বেশ একটা বড় ঘন একটা অবস্থা তৈরি করা, সেই জায়গায় একটা মানে ন্যাচারাল ইকোসিস্টেমের মতো তৈরি করা হয়েছে ওই জায়গায়। তো করিডোরের পাশ দিয়ে পুরো দেখা যায় যখন যায়, এবং কোনো মানুষজন নাই, মানে দেখা যায় দেখাই হয় না। দিনের বেলা যদি হাঁটা চলা করলে 2-1 হয়তো আসে, সন্ধ্যার পর কাউকেই দেখা যায় না। আর পুরা বিল্ডিংটা কোয়াইট। আর এখানে বিশেষ করে বয়স্ক মানুষরা এখানে থাকেন, চিকিৎসা নেন। অনেকে দেখা যায় চিকিৎসা নিচ্ছেন, বেশ লং টাইম ধরে চিকিৎসা নিচ্ছেন, তাদের থেরাপি চলছে, ইত্যাদি ইত্যাদি চলছে। তো মানে দেখা যাচ্ছে যে যারা থাকেন তারাও বেশ কোয়াইট, এবং বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন্স, তারা অনেকে চলাফেরাও করছেন খুব আস্তে আস্তে। তো
তো যাই হোক, মানে পরিবেশটা অন্যরকম। তো ডক্টর মাসুম এখানে জয়েন করার পরে তার কাছে একটু অস্বস্তি লাগছিল যে আমি আসলে হঠাৎ কোথায় এসে পড়লাম। আর ওনাকে বাসাটাও নিতে হয়েছিল ওটার থেকে মোটামুটি কাছে, তাও ওনার প্রায় 40 মিনিটের ড্রাইভ ছিল। তো যেখান থেকে আসতেন তিনি, রাস্তা একেবারেই নীরব রাস্তা ধরে তাকে ওখানে পৌঁছাতে হতো। সেই রাস্তাতেও নাকি বেশ অন্যরকম লাগতো। তো মাসুম সাহেবের জীবনে এর আগে বেশ ভয়ের কয়েকটা ঘটনা, দু একটা ঘটনা ঘটছিল। তো এর মাঝে একটা বড় ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। এরপর থেকে তিনি বেশ এই অ্যাডভেঞ্চার প্রেমী বা এই অতিপ্রাকৃত জিনিসের প্রতি খুব ইন্টারেস্ট ফিল করতেন। তো যাই হোক, ওইখানে এসে তিনি যখন এরকম একটা এনভায়রনমেন্ট পেলেন, তার কাছে আরও অন্যরকম লাগা শুরু করলো। আর এই হসপিটাল এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট, মানে তার কাছে একটু খারাপ লাগতো এই কারণে যে আমি হঠাৎ করে কোথায় আসলাম। তো যাই হোক, এর মাঝেই তার সাথে ঘটনাটা ঘটে, বেশি দিন আগে না, এই 2-1 মাস আগে। তিনি ওইখানে মোটামুটি চলাফেরা করতেন, যেহেতু তিনি ইন্টার্ন করেন, তার এক এক সময় কাজ পড়তো, এক এক শিফটে বিভিন্ন সময় তাকে প্রিপেয়ার থাকতে হতো, জানতে হতো। তো কাজ খুব বেশি না, যেটা হচ্ছে যে তাকে যে রিপোর্ট করে তিনি যে গিয়ে খবর নিতেন, লিস্টগুলো দেখতেন, চেক লিস্টগুলো দেখতেন, আর তার ডিসকাস করা লাগতো, তার যেই ইনস্ট্রাকশনগুলো থাকতো তার সিনিয়রের, সেগুলো ফলো করা লাগতো। আবার মাঝে মাঝে সিনিয়র ভিজিট আসতো, তার সাথে যাওয়া লাগতো সেখানে। আর ওনার কলিগ একজন ছিল, রমেশ নামে একজন ভারতীয়, দুইজনে সেও থাকতো আর কি ওনার সাথে। তো যেদিনকার ঘটনা, ওই দিন বেশ ঠান্ডা পড়ছে এবং ওই জায়গাটা তো ঠান্ডা প্রধানই জায়গা। তো তখন অলরেডি নভেম্বর হয়ে গেছে, বেশ ঠান্ডা, এবং ঠান্ডার মধ্যে ডাক্তার মাসুম তিনি ওখানে গিয়ে একটা কফি নিয়ে হাঁটতেছেন, মানে ওনার রাউন্ড উনি দেখছেন, মানে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখছেন। এবং ওখানকার নার্সিং স্টেশন আছে, সেখানে যেও তিনি গল্প করেন মাঝে মাঝে। তো ওই দিনও তিনি নার্সিং স্টেশনে যে নার্সদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তখন দেখতেছেন যে এখন আর কিছু করার নেই, কারণ উনি ওনার যেগুলো ভিজিট ছিল সেগুলো দেখছেন, তিনি যেই চার্টগুলো দেখার ছিল সেগুলো দেখছেন, চেক করছেন। তো চিন্তা করলেন যে এখন তো কিছু করার নেই। তো উনি চিন্তা করলেন যে আমি একটু হেঁটে যাই সামনে, গিয়ে ক্যাফেটেরিয়াতে বসি, কফিটা শেষ করি, আর সাথে ভেন্ডিং মেশিন থেকে কয়েকটা চিপস বের করে নিই। তো এই চিন্তা করে তিনি ওদের কাছ থেকে কথা বলে হেঁটে গেলেন, যে আবার জিজ্ঞেস করে গেছেন ওদেরকে যে তোমাদের কারো কিছু লাগবে কিনা। তো ওরা বললো নো ডক্টর, উই আর ফাইন। হ্যাঁ, তো উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হেঁটে যেয়ে দেখলেন যে ক্যাফেটেরিয়াতে এখন সেলস বন্ধ আর কি, মানে ওখানে যে একটা স্টোর আছে ওইটা বন্ধ হয়ে গেছে, জাস্ট ভেন্ডিং মেশিন আছে। তো ভেন্ডিং মেশিন কিন্তু প্রতি তালাতেই আছে। ভেন্ডিং মেশিন হচ্ছে যে ওখানে যে পয়সা ঢুকালে ওই জিনিসগুলো বের হয়ে আসে, ক্যান্ডি, চিপস এগুলো থাকে, বিল দিলে ওগুলো বের করে দেয়। তো প্রতি ফ্লোরেই আছে, 3 তলার মধ্যেই আছে, যদিও উনি 3 তলাতে কিন্তু এই পাশটায় কখনো যান নাই। তো উনি গেলেন ভেন্ডিং মেশিনে, গেছে, যেয়ে দেখলেন যে ভেন্ডিং মেশিনের মধ্যে লেখা আউট অফ অর্ডার। তো আউট অফ অর্ডার যখন লেখা আছে, তো তিনি চিন্তা করলেন যে আমি 3 তলায় উঠে যাই। তা 3 তলা ওঠার একটা কারণ হচ্ছে যে যেহেতু ওনার কিছু করার নাই এখন, মানে এই টাইমটা পুরাই ফ্রি উনি, তো চিন্তা করলেন যে উপরে যেহেতু যাওয়া হয় না, এই সাইডের এই উইংটাতে তিনি কখনো যান নাই, তিনি কখনো উপরে উঠেন না এই জায়গাটায়। তো তিনি চিন্তা করলেন যে উঠে যাই, উঠে গিয়ে এখানের যে ভেন্ডিং মেশিন আছে ওটা থেকে নেই। তো উঠলেন, সিঁড়ি দিয়ে উঠে তিনি প্রথম জাস্ট স্টেয়ার্সটা পার হইলেন, তারপর ল্যান্ডিংটা পার হয়ে দ্বিতীয় স্টেয়ার্স দিয়ে যখন উঠতেছেন, দেখতেছেন যে 3 তলার ওখানে অন্ধকার, মানে ওখানে আলো নাই। তো তিনি চিন্তা করলেন যে মেবি এখানে হয়তো লাইট বন্ধ বা কিছু। তো ঢুকে গেলেন, ঢোকার পর দেখতেছেন যে আসলে ওখানে বাতি নিভানো, শুধু 2 পাশে, মানে ডানে একদম করিডোর শেষে আর বাঁয়ে বাতি চলতেছে, আর এই পাশের পুরা করিডোরটা বন্ধ, মানে পুরো অন্ধকার। এবং এখানে বিভিন্ন কেবিন আছে, দরজার নাম্বার টাম্বার দেয়া। তিনি একটু অবাক হইলেন যে মানে হোয়াটস গোয়িং অন, এখানে কেবিনগুলা কিসের, বা এরকম মানে এই উইংয়ে কি আছে এরকম বন্ধ, এরকম সব কিছুই বন্ধ, কারণ 2 পাশে শুধু 2টা বাতি জ্বলতেছে, 2 পাশে, মাঝখানে অন্ধকার। তো তিনি তাকায় দেখলেন যে ভেন্ডিং মেশিন আছে, কিন্তু ভেন্ডিং মেশিনে কোনো লাইট জ্বলতেছে না। সো বুঝলেন যে এটা আসলে মানে কাজ করতেছে না, এটা বা অনই করা নাই, বা এখানে হয়তো কোনো অপারেশনস হয় না আর কি, এখানে মানে কোনো কাজ হয় না আর কি, জায়গাটা হয়তো বন্ধ পড়ে আছে। তো উনি ঘুরে নেমে যাবেন, এই সময় তার চোখে পড়লো যে হাতের বাঁ দিকের শেষ মাথায় দেখা গেল যে ওই জায়গায় একটু ফাঁকা জায়গা আর কি, করিডোরের শেষে একটু ফাঁকা জায়গা আছে খোলা, ওই জায়গা দিয়ে নিচের দিকে একটা মেয়ে তাকায় আছে, গাউন পরা, ইয়াং মেয়ে দেখা আছে গাউন পরা। তো তিনি ভালোই বুঝলেন এত দূর থেকে যেটা নার্স না, তাদের ওখানকার নার্সরা এরকম ড্রেস পরে না, ইউনিফর্ম এরকম না। আর মেয়েটা কে, দেখা যাচ্ছে যে এরকম নিচের দিকে এরকম তাকায় আছে, মানে ওই ফাঁকা জায়গাটা দিয়ে ওই জায়গায়। তারপর তিনি দেখলেন যে মেয়েটা একদম মানে এরকম শরীরের অর্ধেক নিচে নামাই দিছে ওই দিয়ে ফাঁকা দিয়ে, মনে হচ্ছে যে একদম মাথাটা নিচের দিক দিয়ে পড়ে যাবে এরকম কিছু। তো তিনি এখান থেকে বললেন হেই,
হেই বলে উনি ডাক দিলেন। তো ডাক দেওয়ার পর দেখলেন যে ওই মেয়েটা তাকাইছে তার দিকে। তিনি তাকায় দেখতেছেন যে একটা শ্বেতাঙ্গ মেয়ে, এবং চুলগুলা খোলা, সামনের চুলগুলা খোলা, এবং ইয়েস শি ওয়াজ এ নার্স প্রবাবলি। তার মাথার মাঝে একটা পরা আছে, তার যে মাথার মাঝে ক্যাপ যে আছে, ক্যাপটা আছে, বাট ক্যাপটা পেছন দিকে সরে গেছে। ইউনিফর্মটা একটু ডিফারেন্ট। তার দিকে তাকাইছে বিষণ্ণ চোখে। তাকায় সে দ্রুত হাঁটা দিল, এবং হাঁটা দিল কোথায়? ওই পাশে আরেকটা সিঁড়ি আছে ওইদিকে। তো ডাক্তার মাসুম কয়েক সেকেন্ডের জন্য একটু চুপ করে গেলেন। তিনি ভাবলেন যে ঘটনাটা কি, মেয়েটা কে, এই হসপিটালেরই কেউ, ওদিকে গেল কেন? আর ও যেভাবে এখানে নিচে তাকাইছিল মনে হচ্ছিল সে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে বা লাফ দেওয়ার চেষ্টা করতেছে। এটা তো খারাপ, এখানে এরকম একটা ঘটনা ঘটাতে উচিত না। সে অ্যাজ এ ডাক্তার তার উচিত এটার এই জিনিসটা দেখা। তো ডাক্তার মাসুম দ্রুত হাঁটা দেয় ওটার পিছনে ওই করিডোর দিয়ে হাঁটা শুরু করে। করিডোর কিন্তু এখানে অন্ধকার, ওই পাশেই আলো আছে, যেখানে মেয়েটা ওই ঝুঁকছিল নিচের দিকে, ওই জায়গাটাতেই লাইটের আলো আছে এবং সেটাই এখানে আসতেছে। তো মাসুম দ্রুত যাচ্ছে এই করিডোর ধরে, নিচে কার্পেট যেহেতু জুতার আওয়াজও হচ্ছে না, তিনি দ্রুত যাচ্ছেন। এবং দেখতেছেন যে ডান দিকের যে দরজাগুলো সবগুলো কিন্তু বন্ধ দরজা, এবং মনে হচ্ছে যে এগুলা দরজার বাইরে একটা ছোট্ট র্যাক থাকে, একটা ফাইল র্যাক থাকে যেখানে ফাইলগুলো, পেশেন্টের ফাইলগুলো রাখার জন্য, ওখানেও কিছু নাই, ধুলা পড়ে আছে তিনি দেখতেছেন। তো বোঝা যাচ্ছে বেশ অব্যবহৃত এই জায়গাটা। এবং নিচে তা কার্পেটের দিকে উনি বুঝতে পারতেছেন যে, এবং বাদিকের যে দেয়ালে টেন্টিংগুলো আছে ওই দিকের মধ্যেও মনে হচ্ছে ধুলা জমে গেছে খানিকটা, বেশ পুরনো অব্যবহৃত এই জায়গাটা। তো তিনি দ্রুত চলে গেলেন, আলোর কাছে যে পৌঁছায় ডানে তাকাই দেখতেছেন যে ডানে যেই বায়ে সিঁড়ি উঠে গেছে উপরে, এটা রুফটপে ওঠার, 3তলার ছাদে ওঠার। তিনি দ্রুত হেঁটে ওই দিক দিয়ে দৌড়লেন। তার মাথার মধ্যে আর অন্য চিন্তা নেই, তিনি বলছেন মেয়েটা মনে হয় উপরে উঠছে কোনো একটা ব্যাপারে, এই মেয়েটা কোনো একটা বিপদগামী, সে নিচে পড়ার ধান্দায় আছে, কোনো একটা ঘটনা ঘটছে। তো তিনি দ্রুত হেঁটে ওই সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলেন। তো এটা প্রথম উঠে একটা ল্যান্ডিং, তারপর ডান দিকে যে রুফটপের সিঁড়ি, রুফটপের গোড়ায় কিন্তু একটা দরজা লাগানো, এবং দরজাটা হচ্ছে অটোমেটিক কাইন্ড অফ দরজা। অটোমেটিক বলতে একটা লাগানো, ওই যে বারের মতো লকটা আর কি। এটা এখান থেকে চাপ দিলে, এই পাশ থেকে চাপ দিলে ওটা খুলে যায় রুফটপের ছাদটা, আবার লাগাই দিলে অটোমেটিক শাট ডাউন হয়ে যায়। ওই যে স্প্রিং লোডেড লাগানো উপরে একটা এরকম হিঞ্জের মতো লাগানো আছে। তো তিনি যখন নাকি ল্যান্ডিং থেকে দিতে উঠতেছেন, ওখানে আবার লেখা আছে এক্সিট। তো উনি যখন উঠে যাবে উপরে, ওই সময় তিনি শব্দ পেলেন ঘটাস করে ওই গেটটা লাগাইলো, কেউ একজন ঢুকে গেছে, ছাদের উপরে ঢুকে গেছে, ছাদে ঢুকছে। তিনি চিন্তা করলেন, ও মাই গুডনেস, এখানে তো সমস্যা আছে। তিনি দ্রুত উঠে গেলেন, উঠে ধাক্কা দিয়ে, ওই বারটা ধাক্কা দিয়ে তিনি গেট খুলে একদম ঢুকলেন রুফটপে। উঠে তিনি দেখছেন রুফটপ খা করতেছে, কেউ নাই রুফটপে, ডানে বামে তাকাচ্ছেন তিনি, কেউ নাই। মাঝখানে যে তাদের এই ক্লিনিকের এখানে যে কিছু ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, সেটার কয়েকটা গাছের দেখা যাচ্ছে। হঠাৎ করে তিনি ডানে তাকায় দেখলেন যে পাশে গ্রিল ধরে সেই মেয়েটা দাঁড়ায় আছে এবং তার দিকে তাকায় আছে। তো তার কেমন জানি সেই মেয়েটা যে তাকায় আছে, চাউনিটা দেখে ডাক্তার মাসুমের সারা শরীরে একটা শিরশিরানি অনুভূতি হয়ে গেল। তো মেয়েটা তার দিকে তাকায় আছে, তারপর তিনি দেখলেন মেয়েটা হাসা শুরু করলো, কেমন করে জানি একটা হাসি দিচ্ছে তার দিকে তাকায়, এবং সে হাসিটা মিনিংফুল হাসি, সামথিং লাইক আমি কিছু একটা করতেছি, পারলে ঠেকাও এরকম, এবং হাসতেছে মেয়েটার হাসিটা একান ওকান হয়ে যাচ্ছে। তারপর দেখলো মেয়েটা একদম ঝুঁকে গেল বাইরের দিকে, একদম গ্রিলটা দিয়ে তার কোমর বাঁকা করে একদম ঝুঁকে গেল বাইরের দিকে। ডাক্তার মাসুম এখান থেকে বলতেছে, নো 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 নো, ডোন্ট ডু ইট প্লিজ, ডোন্ট ডু ইট, লিসেন টু মি, এরকম বলতে বলতে তিনি সামনে যাওয়ার চেষ্টা করতেছেন। তিনি যখন আরও কাছে চলে গেছেন, একদম অনেকখানি পার হয়ে চলে গেছেন তিনি, এই সময় তিনি দেখলেন মেয়েটা ওই পাশে উপর হয়ে একদম মাথা নিচের দিক দিয়ে লাফ দিল। ডাক্তার মাসুম দৌড় দিয়েছে ওখান থেকে, খুব ফাস্ট দৌড় দিয়ে গেছে উনি গ্রিল পর্যন্ত যে দাঁড়ায় তিনি নিচে তাকাইলেন, নিচে তাকায় তিনি দেখতেছেন যে একটা মেয়ে পড়ে আছে নিচে, একদম পড়ে আছে এবং খুব বাজে অবস্থা আর কি। ওই জায়গায় ওই পাকা ছিল, খুব বাজে অবস্থা। তিনি ও মাই গুডনেস বলতে বলতে তিনি তার ফোন বের করছেন, ফোন বের করে তিনি ওখানে ইমার্জেন্সিতে কল দিতেছেন, ইমার্জেন্সিতে কল দিতে নিচে নামতেছেন, দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে ছাদের খুলে দ্রুত নামতেছেন তিনি। তো নামতে তিনি একেবারে খুব ফাস্ট তিনি নেমে গেছেন একতলায়, নেমে দৌড়ায় তিনি গেছেন ওখানকার যে রিসেপশনে, যে বলতেছেন যে এখানে এরকম ইনসিডেন্ট হয়েছে, এই কাহিনী, এরকম ব্যাপার, আমি ইমার্জেন্সিতে কল দিছি। এবং তখন অলরেডি ইমার্জেন্সি ডায়াল করছেন তিনি কিন্তু। তো তাকে ওই যে তাদের যে কাউন্টারের যেই মেয়েটা আছে, সে বলতেছে যে ডাক্তার প্লিজ কুল ডাউন, কি করছো তুমি, লাইন কাটো। তো
তো ওই পাশ থেকে তাকে বলতেছে যে ইমার্জেন্সি কি। উনি ডাক্তার মাসুম তিনি জাস্ট বলতে গেছেন যে এরকম এরকম কথা, তার হাতটা ধরে বসছে নার্সটা, নিয়ে বলছে যে বলো কিছু না। তো তখন উনি ফোনটা নিয়ে বলতেছে যে আই ডোন্ট নো, আই এম গোনা কল ইউ গাইজ ব্যাক বলে কেটে দিয়েছেন। তো কেটে দেওয়ার পর সাথে সাথে ওনার ওখানে আবার কল ব্যাক আসছে ওখান থেকে, ইমার্জেন্সি থেকে, যে তুমি কল দিছিলা। এর মধ্যে তাকে ওই কাউন্টারে মেয়েটা বলতেছে যে না না, তুমি বলো যে আমার ভুল করে গেছে কল। তো তখন ডাক্তার মাসুম বলতেছে আমার এখানে ইমার্জেন্সিতে সেভ করা ছিল, শর্টকাট কিতে চাপ লেগে গেছে তোমাদের ওইখানে। তো কিন্তু মানে তিনি কিন্তু এটা বলতেছে আবার নিজে মানে পুরো হয়ে যেতেছে যে কেন তিনি এই কথা বলতেছেন। ওই তাকে হাত দিয়ে দেখাইতেছে ওনার কাউন্টারের মানুষ যে আমি তোমার অ্যাসিওর করতেছি, ডোন্ট ডু দ্যাট। তো উনি বললো যে আমার হার্টে টাচ লেগে গেছে তোমার ইমার্জেন্সি নাম্বার। এটা বলে লাইনটা কেটে দিয়ে তিনি সাথে সাথে ওই তার যে কাউন্টারের মেয়েটার সাথে তিনি জোরে জোরে কথা বলে উঠলেন যে হোয়াটস গোয়িং অন, তুমি কেন লাইন কাটাইলা, তুমি জানো কি হয়েছে এইখানে, যেরকম একটা মেয়ে লাভ দিয়েছে, এরকম নার্স লাভ দিয়েছে। বলছে প্লিজ ডক্টর কুল ডাউন, আসো। বেরিয়েছে, তিনি বেরিয়েছে, বেরিয়ে বলছে চলো আমার সাথে। তো মাসুম দ্রুত হাঁটতেছে, ওই মহিলাও হাঁটতেছে সাথে, হাঁটতে হাঁটতে তাকে নিয়ে গেছে ওখানে। কিচ্ছু নাই, পুরো জায়গাটা ফাঁকা, পুরোই ফাঁকা জায়গাটা, ওই জায়গায় কোনো কিচ্ছু নাই। ডাক্তার মাসুম বলতেছে আমি একটু আগে দেখছি এখানে পড়ছে। মহিলা বলতেছে নো, তুমি যেটা দেখছো এটা ভুল। তিনি বলছে তুমি কিভাবে জানো, তুমি আমি বলার পর এমন ভাব দেখালে তুমি জানো যে কি ঘটতেছে এখানে, কি ব্যাপার, কে লাভ দিছে কি। বলে আর তুমি আসো, তোমার সাথে পরে কথা বলতেছি, চলো চলো, এখানে কিচ্ছু হয়নি, তুমি ভ্রম দেখছো একটা, তোমার চোখের মধ্যে একটা, এটার মধ্যে একটা লাগছে, সো ইটস জাস্ট সামথিং এলস বলে তাকে নিয়ে আসছে। তো ডাক্তার মাসুম কিন্তু খুব হয়ে গেছে ব্যাপারটাতে, মানে খুব হার্ট হয়ে গেছে ব্যাপারটা কি। তো সে যখন সেখানে বসছে যে ঘটনাটা কি বলো তো তুমি। তো ওই মেয়েটা বলতেছে তাকে, যে কাউন্টারে যে মহিলাটা ছিল সে বলতেছে যে আমি তোমাকে বলবো, বাট তুমি কুল ডাউন, রিল্যাক্স, বসো। তো সে আবার মহিলাটা ইন্টারকমে ওখানে বললো তাদের যে ডাক্তার রমেশকে আসতে বলো, ডাক্তার মাসুম ইজ ফেসিং সাম ডিফিকাল্টিস। তো এটা শুনে ডাক্তার মাসুম রাগ করে উঠছে, বলছে যে হোয়াট ডু ইউ মিন আই এম ফেসিং ডিফিকাল্টিস, মানে হোয়াট ইউ টকিং অ্যাবাউট, মানে কি বলতে চাচা তুমি, আমি ডিফিকাল্টি ফেস করতেছি। তখন মহিলাটা বলছে যে প্লিজ প্লিজ রিল্যাক্স। মানে ডাক্তার মাসুমের কাছে রাগই লাগতেছে, সে যা দেখছে এবং সে মিলাইতেও পারতেছে না, সে দেখছে। তো তখন তার কাছে কিছুটা প্যারানর্মাল ব্যাপার স্যাপার মাথায় আসতেছে, যেহেতু সে অতীতে ওই ধরনের জিনিস ফেস করছে। তো একটু পরে ডাক্তার রমেশ আসছে, এসে তাকে জিজ্ঞেস করছে এই কী হয়েছে বাড়ি, কি ঘটনা কি। তো মানে তাদের মধ্যে খুব ভালো আবার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো তখন মাসুম বলল আরে আমি এরকম ঘটনা দেখছি এসে। তখন রমেশ দেখলো যে রমেশও মনে হয় ব্যাপারটা জানে, সে একটা অন্যরকম একটা হাসি দিয়ে বলতেছে ইউ কাম হিয়ার, লেটস টক বলে নিয়ে গেল রে। তো ডাক্তার মাসুম গেল রমেশের সাথে, এবং একটু পরে সে কাউন্টারে মহিলাও আসলো তাদের সাথে। এসে তাকে বলতেছে রমেশ যে এই যে ক্লিনিক এটা কিন্তু হন্টেড। তুমি যে মেয়েটাকে দেখলা, নার্সটাকে, যে তুমি দেখছো, তুমি তোমার ঘটনা অনুযায়ী তুমি একে বলছো যে লাভ দিছে, এটার ঘটনা তোমাকে আমি বলে দিই যে তুমি দেখছো যে এরকম তোমার সামনে দিয়ে এরকম তাকায় লাভ দিছে নিচে, রাইট। তো একটু অবাক হয়ে গেল ডাক্তার মাসুম, বলছে হ্যাঁ তুমি কিভাবে জানো। বলে আমি জানি, কারণ এটা অনেকেই দেখছে, আমি দেখি নাই বাট অনেকেই দেখছে এখানে। বলে যে এখানে অতীতে এরকম এক নার্স ছিল, তো তার এখানে কোনো একটা ব্যাপার ঘটছিল কোনো একজন ডাক্তারের সাথে, এবং তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, তার মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তারা। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে মানে বেশ রকম সমস্যা হয়, এবং সমস্যাতে মেয়েটা এই কাজ করে। তো এরপর থেকে ওই জায়গাটায় মানুষ দেখে। আর ওই যে তুমি যেখানে গেছিলা, তুমি উঠছিলা কোথায়, বলে যে আমি 3 তলায় উঠছিলাম। বলে 3 তলার ওই জায়গাটা এমনিও হন্টেড। বলে কেন, বলে ওই জায়গায় আগে এই ক্লিনিকের আগে যে ক্লিনিক ছিল, মানে মালিক ছিল ওনার, বা এটা যে চালাইতো যে প্রফেসর সে ছিল, তার এখানে ওই জায়গাটাতে গাইনোকোলজি ছিল, এবং ওইখানে বাচ্চাদেরও ওয়ার্ড ছিল, হ্যাঁ, নিউবর্নদের ওয়ার্ড ছিল ওইখানে। তো ওইখানে মানে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার ছিল আর কি, মানুষ মানে উল্টাপাল্টা জিনিস দেখে। এখন ওইটা বন্ধ হয়ে গেছে, তো এখন ওইখানে নাই। তো এখানে ডিউটি করার সময় এইসব ব্যাপারে কিন্তু সাবধান। তখন রমেশ বলল যে আমি যা দেখছি এখানে এসে। তো বলে কি দেখছো। বলে আমি রাত্রেবেলা এখান থেকে হাঁটতেছিলাম, রাউন্ডে যাচ্ছিলাম নিচতলায়, এবং আমি হঠাৎ করে দেখি যে আমার সামনে দিয়ে কে জানি বের হয়ে আসে আর যায়, মানে ওখানকার একটা করিডোর দিয়ে আসে যায়। তা আমি যখন নাকি আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই করিডোরে কাছে আসছি, রমেশ বলতেছে যে আমি তো বেশ সাহসী মানুষ, আমি যখন হেঁটে হেঁটে কাছে আসছি, আমার মানে আমি জাস্ট ওয়েট করতেছি যে কেউ বের হয় কিনা। তো দেখি না, আর কেউ বের হয় না। তো আমি যখন নাকি জায়গাটা পার হচ্ছি, দেখি মানে একটা মানে শীষের মতো শব্দ হচ্ছে, মানে কেউ শীষ দিলে যেরকম শব্দ হয় সেরকম একটা মানে একটা সফট শীষের মতো শব্দ। তা আমি
তাকায় দেখি একদম কর্নারে মনে হচ্ছে দুইটা চোখ জ্বলতেছে, একদম পুরো চোখ জ্বলতেছে। আর সেই চোখ জ্বলার ওখান থেকে মনে আমাকে দেখে একটা ধমক দিল। তা আমি ওখান থেকে সরে আসছি, ভয় পেয়ে সরে আসছি। পরবর্তীতে আমি হসপিটালে অনেকের সাথে কথা বলে অনেকে বলে যে এগুলো স্বাভাবিক, এখানে ঘটে। তো তখন ডাক্তার মাসুম বলতেছে যে আরে আমি তো এগুলা ব্যাপার জানি না এখানকার সম্বন্ধে, এটা খুবই আশ্চর্যজনক বা এটা খুবই দুঃখের যেটা আমি দেখলাম। এরকম দেখাটা আসলে খুব কষ্টের। আমি অতীতে আমার দেশে থাকতে এরকম কিছু জিনিস এক্সপিরিয়েন্স করছিলাম, বাট এটা এই দেশে এসেও বলে আরে এই দেশে এসে তুমি বলো, তোমার আমি একটা ঘটনা বলি চলো। তো তখন বলছে যে আচ্ছা তা চলো আমার চলো। তো দুইজনে চলে গেল ওখান থেকে, ওই মহিলার থেকে বিদায় নিয়ে, তাদের ওই যেই কাউন্টারে মহিলা ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তো ওরা যে বসছে তখন ডক্টর রমেশ যেখানে বসে, ওরা দুজনেই বসতো এখানে। বসার পরে তখন ডক্টর রমেশ বলতেছে যে আমি ছিলাম নিউ অর্লিন্সে একটা বড় হাসপাতালে, আমি ওখানে জব করতাম। নামটা যদিও ডক্টর মাসুম বলছে, আমি বলবো না। বলছে বিশাল একটা বড় হসপিটাল, বিশাল, একদম জাইগেন্টিক সাইজের। বলে কোনো কারণে হাসপাতালটা ওই সময় খুব হিমশিম খাইতেছিল, বাজেটের খারাপ অবস্থা, বন্ধ হওয়ার দশা হবে। তো এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে। হাসপাতালের অনেকগুলো উইং বন্ধ করে দিছে তখন, একদম বন্ধ। সেখানে মানুষ যাওয়া আসা করতেছে না, একের পর এক জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাসিলিটিস বন্ধ হয়ে যাচ্ছে, এবং হাসপাতালটাও বলতেছে বন্ধ হয়ে যাবে। তো তখন হ্যারিকেন সিজন ছিল, হ্যারিকেন আসতেছে একটা। তো আমার কাজ পড়ছে, আমি তো একদম তখন একদম শিখতেছি ওইখানে, আমার নতুন এখানে ইন্টার্ন হচ্ছে আর কি। তো আমার কাজ পড়লো হচ্ছে ওখানকার মর্চুয়ারির পাশে, ওইখানেই একটা ছিল, ওয়ার্ড ছিল, ওইটা ইমার্জেন্সি রোগীদেরকে কেবল ভর্তি করলে ওইখানে এনে রাখতো আর কি, এরকম তৈরি করছিল আর কি। কিন্তু বেরোলেই পাশে মর্চুয়ারি, আর মর্চুয়ারির পাশে হচ্ছে আরেকটা বড় চলে গেছে, টানেলের মতো আর কি। ওইটা দিয়ে হেঁটে যেতে হয়, পাশের বিল্ডিংয়ের সাথে কানেক্টেড একটা ছোট টানেলের মতো, অনেকটা কাইন্ড অফ লাইক এ টানেল, এরকম চলে গেছে ওইখানে, বা করিডোর যেটাই বলো, টানেলের মতো পাশের ওখানে, এবং অনেক দূর লম্বা। এবং সেটা ওই পাশে হচ্ছে তোমার আরেকটা পুরনো মর্চুয়ারি, সেটা এখন আর কি ইউজ করে না, ওইটা ওরকম পড়ে আছে। আর তার পাশে নাকি ওখানে একটা ছিল, ক্রিমেটিংয়ের জায়গা, যেখানে নাকি পোড়ায় ফেলতো, বডিগুলারে পরিচয় না পেলে এইটি করলে ওখানে পোড়ায় ফেলতো। ওখানে একটা আছে, একটা অবিচুয়ারির মতো হইতো আর কি, একটা বের হইতো যে অমুক 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 দিন তাকে বার্ন করা হবে, এরকম লেখা হইতো, এগুলো পেপারে ফ্ল্যাশ করতো, তারপর একদিন পোড়ায় ফেলতো ওইখানে। তো ওইখানে ছিল আর কি কর্নারে। তো ওই জায়গাটা বেশ হন্টেড, এবং এইটা কিন্তু আমাকে ওই হসপিটালের আমাকে মানুষ বলছে, ওই হাসপাতালের লোকজনই বলছে। তো আমি শুনতাম, আমাকে যে ওখানকার যে ওই যারা ওয়ার্ডে কাজ করতো ওরা বলতো যে এই ডোন্ট গো দেয়ার, তারা দেখাই দিত যে এই জায়গাতে যাবা না, এই করিডোরের সামনে যাবা না, এই মর্চুয়ারিও হন্টেড, এই জায়গা দিয়ে যাবা না। তো আমি শুনতাম এগুলো, আমি গায়ে লাগাইতাম না। আমার তো এখানে পেশেন্ট যারা এসে ভর্তি হইতো ইমার্জেন্সি থেকে, দেখতে হইতো, যা দিত ওগুলো সব চেক করতাম, টাইম টু টাইম ওদের মেডিসিনগুলো চেক করা হইতো, সব কিছু কাজ করা লাগতো আমাকে হেঁটে আসতে হইতোই ওই পাশ থেকে আর কি, ওই যেই পাশে ওই যে করিডোরটা দিক দিয়ে গেছে তার পাশে আমাকে হেঁটে আসতে হইতো। আর ওইটার শেষ মাথার দিকে ছিল হচ্ছে গিয়ে নার্সিং স্টেশন, তার পাশে হলে আমি বসতাম। তো যাই হোক, হ্যারিকেনের সময় আসছে, বেশ খারাপ অবস্থা, আকাশ ঝড় বাদল, একদম কঠিন অবস্থা, চারিপাশ অন্ধকার হয়ে গেছে। এরকম একটা সময় আমার কাজ পড়লো একদম ইমার্জেন্সিতে যারা আছে তাদেরকে দেখার, এবং হাসপাতালে থাকতেই হবে, এরকম একটা অবস্থা। তো আমি মোটামুটি আনলিমিটেড টাইমের জন্যই ঢুকে গেলাম আর কি হাসপাতালে, যে আসলে টাইম টেবিল কিছু দেয়নি। তো দেখা গেলো যে বেশ অব্যবস্থাপনা শুরু হয়েছে, কারণ দেখা যায় অনেক কিছুই এখানে ঠিকমতো হচ্ছে না, হসপিটাল যে সিস্টেমগুলো মেনটেন হওয়াগুলো হচ্ছে না। একে তো এগুলার অর্থনৈতিক ক্রাইসিসে পড়ছে তারা, আর সেকেন্ড থিং হচ্ছে যে এটা যে হ্যারিকেন সিজন, অনেক কিছুই ঠিকমতো চলতেছে না। তো যাই হোক, আমি কাজ করতেছি, বসছি ওখানে সন্ধ্যার সময়। তো মোটামুটি আমার পেপার ওয়ার্ক যা ছিল আমি সেরে ওখানে বসে একটু রিল্যাক্স করতেছিলাম। তো কেউ নাই, আমার এখানে কেউ নাই। নার্সিং স্টেশনের নার্সগুলো কোথায় গেছে কে জানে, ওই জায়গাটা পুরো ফাঁকা। আমি হঠাৎ করে এখানে মনে হলো কারা গন্ডগোল করতেছে, হইচই করতেছে ওইদিকে। তা আমি অবাক হলাম, হইচইটা মনে হচ্ছে যে খুব বেশি রকমের হইচই। তা আমি অবাক হলাম, চিন্তা করলাম কি ব্যাপার, এরকম হইচই কে করে। তা আমি আমার রুম থেকে বের হয়ে উকি দিলাম বাইরে, বের হয়ে দেখতেছি যে শেষ মাথার মধ্যে কেউ নাই, কোনো মানুষ নাই। একটু আগে মনে হইতেছিল যে এই আমার যেখানে বসা সেটা শেষ মাথায় অনেকই হইতেছে, সাউন্ড হইতেছে, একদম নাই, কেউ নাই।
বরং ওই পাশে মানে আছে, মানে ওই যে গ্লাসের দেওয়া, সেগুলোর মধ্যে বাতাসের শব্দ আসতেছে জোরে, মানে বাতাসের ফ্লো বাড়ছে আর কি। তো আমি হেঁটে হেঁটে চলে গেলাম ওদিকে, মানে বোঝার চেষ্টা করলাম যে কি হয়েছে, মানে এখানে কেউ ছিল বা কিছু ঘটনা। আবার তো আমার এখানে তো আমার নিজের ওয়ার্ড আছে পাশে, এই পাশেই, মানে বাইরে গেলে আমার ওয়ার্ড। তো আমি যে ডানে তাকালাম, টাকায় দেখি যে পুরো জায়গাটা ফাঁকা, কেউ না এই জায়গায় পুরা। আর এই জায়গায় মানে আমার যে ওয়ার্ডের দিকে ওই জায়গাও কেউ নাই, পুরো জায়গাটাও ফাঁকা। তো আমি ডানে বামে তাকায় আবার ফেরত যাবো রুমে, হঠাৎ করে মনে হলো আমার ওয়ার্ডের সামনে, মানে আমার যে ওয়ার্ড ছিল, মানে যেখানে নাকি পেশেন্টগুলো থাকে, তার সামনে যে টানেলটা, ওখান থেকে হঠাৎ করে একটা মেয়ের চিৎকার শুনলাম। মনে হলো যে একটা মেয়ে জোরে চিৎকার করে উঠলো, তাকে কেউ টেনে ছেঁচড়ায় নিয়ে গেলে যেরকম হয় সেরকমভাবে সে চিৎকার করতেছে, একটা শব্দ, আর মনে হচ্ছে কিছু ধরার চেষ্টা করতেছে, এরকম একটা শব্দ। তা আমি শুনে 1 সেকেন্ড স্থির থাকতে পারলাম না। আমি ভাবলাম যে কি হলো এখানে, কেউ কি কাউকে টেনে নিয়ে যেতেছে, কোনো সমস্যা এখানে? একটু আগে যেহেতু মানুষের শব্দ শুনছি, আবার এখন তো হ্যারিকেন সিজন, আর এই হাসপাতাল বিশাল সাইজ, মানে এটা মানে বিশাল একটা জাইগেন্টিক হাসপাতাল, এবং এখানে অনেক উইং এখন বন্ধ করে দিছে, মানে কোনো একটা সমস্যা হয়েছে নাকি। তা আমি দৌড় দিলাম ওই জায়গায়, ওই সাউন্ড লক্ষ্য করে যে ওদিকে কী হইতেছে, ঘটনা কি। যেহেতু আমি এখানে ডিউটি ডাক্তার, আমার তো দেখতে হবে জিনিসটা। আমি দৌড় দিয়েছি, দৌড় দিয়ে আমি যখন আমার ওয়ার্ডের দিকে তাকাইলাম বাই, ফট করে ওয়ার্ডের বাতিগুলো নিভে গেল, মানে যে মেন যে বাতি থাকে লাইটটা, ওইটা নিভে গেল, থাপ করে নিভে গেল। ইমার্জেন্সি লাইট ছিল, চার্জ লাইট, সেগুলো জ্বলে উঠছে। তা আমি ওগুলা নিয়ে আসলে মানে মাথা ঘামাবো কি, আমি ওই চিৎকার তখনও শুনতেছি দূর থেকে দূরে যাচ্ছে, ওই টানেল ধরে, মানে যেটা দিয়ে যায় আর কি, এক বিল্ডিং থেকে আসলে আরেক বিল্ডিংয়ে ট্রাভেল করার ওইটা টানেল। আমি কিছু না ভেবে না ওইটা দিয়ে দৌড় দিলাম টানেল দিয়ে। এখন টানেলের মধ্যেও না ইলেকট্রিসিটি নাই, খুবই আশ্চর্য ব্যাপার। টানেলের এক পাশে ইমার্জেন্সি লাইট জ্বলে আছে, ওইটাতে হালকা আলো টানেলের দিকে, আর কোনো আলো নাই। দৌড়াইতেছি এবং আমার কাছে শুধু মনে হচ্ছে আমি কানে ওই শব্দ শুনতেছি, মানে ওই মেয়ের চিৎকার, এবং দূর থেকে দূরে সরে যাচ্ছে। আমি দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম একটা জায়গায়, এসে দেখি যে আমি একটা জায়গায় ঢুকছি যেটার চারপাশে এরকম দেয়াল, এরকম দেয়ালের মধ্যে বক্স বক্স করা। আমি পুরাই বুঝে গেলাম যে এই জায়গায় এই যে এক্সটেন্ডেড মর্চুয়ারিটা, এই যে এইটা হচ্ছে এক্সটেন্ডেড মর্চুয়ারি। আমি মর্চুয়ারিতে চলে আসছি এবং ওই ইমার্জেন্সি লাইটের হালকা আলো এখানে পড়ে আছে, আর কিছু দেখা যাচ্ছে না। এইটা খুব অযত্নে রাখা, এখানে কেউ ধরে নাই কিচ্ছু, মানে কেউ ধরে নাই বা কিচ্ছু, কেউ ঠিক মতো মানে ক্লিনও করে না, মনে হয় যে খুবই অন্যরকমভাবে পড়ে আছে জায়গাটা। এবং আমি তাকায় দেখলাম এই পাশের যে ইমার্জেন্সি লাইটটা পড়ছে, ওইটার হালকা আলোতে এই পাশ দিয়ে একটা করিডোরের মতো গেছে, প্যাসেজের মতো, এবং সেইখানে যে একটা দরজা। তাই আমি বুঝলাম যে এইখানে মনে হয়, আমি বুঝে গেছি যে এখানে ক্রেমেট করা হয় বা এখানে না পোড়ানো হয়। আমার কেন জানি গাটা এক মানে হয়ে গেল, একদম কাটা দিয়ে উঠলো। এগুলো কিন্তু রামেশ বলতেছে যে আমার গা কাটা দিয়ে উঠলো। তো আমি কয়েক সেকেন্ড ডাইনে বামে তাকায় ওদিক থেকে পিছন ফিরছি, মানে ঘুরছি, ঘুরে মানে ডানে বামে তাকায় দেখলাম আর কি, ওই যে ওই ইটাও দেখলাম, করিডোরটাও দেখলাম, এখানে ড্রয়ারগুলোও দেখতেছি। ড্রয়ারগুলো মানে বেশ পুরনো ড্রয়ার, অনেক পুরনো ড্রয়ার, বডি এখানে রাখা হয়, প্রিজার্ভ করা হয়। তো আমি ঘুরে দাঁড়াইলাম, ঘুরে পেছন ফিরে দাঁড়ায় আমি আবার চলে আসবো দিকে, মানে আমার সেই দিয়ে মানে সেই টানেল দিয়ে আমি ব্যাক করবো আবার, কারণ আমার সারা শরীর একদম জমে গেছে, শরীরটা কেমন ভার লাগতেছে আমার কাছে। এই সময় হঠাৎ করে ফিল হলো আমার ঘাড়ের পিছনে কেউ একজন আছে, এবং চিৎকার চেঁচামেচি কিন্তু কিচ্ছু নাই, কোনো ওই যে মেয়ের শব্দ বা কেউ, কোনো মানুষের প্রাণী নাই এখানে, এমন আমার মনে হলো আমার ঘাড়ের মধ্যে একটা নিঃশ্বাস পড়লো, মানে একদম আমি ফিল করলাম একটা নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ের উপর। আমি চমকায় তাকায় দেখি আমার থেকে প্রায় হাত 2-1 পিছনে একটা মেয়ে দাঁড়ায় আছে, এবং তার চুলগুলা একদম দুই পাশ থেকে পড়ছে, দুই পাশে, মানে একদম ঘাড়ের থেকে দুই পাশে চুল পড়ছে একদম। চোখগুলো মনে হচ্ছে জ্বলতেছে অঙ্গারের মতো, মুখের চামড়া মনে হচ্ছে পেল পুরা কেমন। আমাকে দেখে মুখটা বের করে একটা হাসি দিল, এবং দাঁতগুলো পুরো ময়লা, একদম অন্যরকম, মুখের ভেতরটা কালো কুচকুচা। এটা আমি পুরো দেখছি হচ্ছে সেই ওই যেখানে যে চার্জ লাইট, ব্যাকআপ লাইট, সেটার আলোতে। এবং ওইটা মুখটা হা করার সাথে সাথেই এই যে লাইটটা ছিল এখানে, যে এই মানে ইমার্জেন্সি লাইট, সেটাও টপ টপ করে 2বার নিভে গেল, একদম অন্ধকার, গুড়গুড়টি অন্ধকার। আমি দৌড় দিলাম ওখান থেকে। আমি দৌড়াইতে দৌড়াইতে পুরা করিডোর পার হয়ে আসছি, এসে দেখতেছি মানে আমার মাথায় তখন সেন্স নাই যে আমাকে আমি কি করব বা কিছু। আমি ডানে দেখতেছি যে আমার সেই ওয়ার্ডের মধ্যেও মনে হচ্ছে মানুষের চেঁচামেচি হইতেছে, এবং আমি জানি ওখানে 2-3 জন পেশেন্ট আছে। আমার আসলে ওইটা দেখার মতো সাহস নাই, ভেতরে ঢোকারও সাহস নাই, এখানে বাতিও নাই। ওই ভেতরে ওয়ার্ডের ভিতরে যে ইমার্জেন্সি লাইটটা, সেইটা মনে হচ্ছে জ্বলতেছে, নিপতেছে, স্টার্টারিং করতেছে।
আমি দৌড় দিলাম এই পাশের যে করিডোর ধরে দৌড়ায় যায়, ডানে যে ঢুকে আমার যেই নার্সিং স্টেশনের পাশে আমার কামরা, সেদিকে আমি ভয় আর অন্য কোথাও আমার যাওয়ার মতোই না। আর এই বিল্ডিংটা এত হিউজ ছিল যে কোনো উপায় নাই। আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে যে আমার যে রুমটা যেখানে আমার ডিউটি ছিল বসার জন্য, ওই জায়গায় ডেস্কটার কাছে আসলাম। এসে আমি দেখতেছি আমার রুমেও বাতি নাই, ইমার্জেন্সি লাইট জ্বলে নিভে, পিছনে অনেক পিছনে, মানে ওই জায়গায় না, একদম পিছনে ইমার্জেন্সি লাইট জ্বলতেছে নিভতেছে, ফিটফিট করতেছে, এবং বাইরে মনে হচ্ছে তুমুল ঝড়। এখানে আয়নার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একেবারে মানে অন্যরকম পরিবেশটা, আসলে মানে অপার্থিব বলার মতো না এরকম। আর আমার রুমের এক সাইডে মনে হচ্ছে ওই যে আমি দেখে আসছি একটু আগে পিছনে, ওইটা দাঁড়ায় আছে একদম কর্নারে। আসলে আমার আর কোনো সেন্স ছিল না, আমি ওখানে জ্ঞান হারায় ফেলি। আমার যখন হুঁশ ফিরে তখন আমি দেখি যে আমাকে বিছানায় শোয়ায় রাখছে এবং আমার পালস টালস নিচ্ছে সব, আর সাথে নার্স টার্স আছে, এবং ওখানে তখন বিদ্যুৎ টিদ্যুৎ স্বাভাবিক সব। তা আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তারা জিজ্ঞেস করছে ইউ টেল মি হোয়াট হ্যাপেন। তো আমি তাদেরকে সব বলতে চাচ্ছিলাম, তো আমাদের মধ্যে ওইখানে যে আরেকজন ডাক্তার ছিল সিনিয়র, সে আমাকে থামাই দিল, বললো যে নট নাও, আমাকে রিল্যাক্স করতে বললো। তারা আমারে দিল, ঘুমের ওষুধ দিয়ে দিল আইভির মাধ্যমে, আর আমি ঘুমাই গেলাম। তো যাই হোক, আমার যখন পরবর্তীতে আমি যখন একটু ঘুম টুম ফিরছে, মানে আমার যখন ঘুম ভাঙছে, আমি যখন নর্মাল সেন্সে আসছি, তখন আমি আলাপ করলাম ডাক্তারের সাথে। তো ডাক্তার হাসে, আমাকে কিছু বলে না, সিনিয়র ডাক্তার। পরবর্তীতে আমি ওখানে ওয়ার্ডে যে লোকটা কাজ করতো, ওর কাছে আমি শুনছিলাম যে ওই জায়গাটা চরম হন্টেড, ওই যে পুরানো ওই জায়গাটা সম্বন্ধে আগেও শুনছি, এবং বিশেষ বিশেষ সময় ওই জায়গাটা নাকি বেশ ভয়ঙ্কর হয়ে যায়, এবং ওই হাসপাতাল এমনিও শাটডাউন হয়ে যাবে। আমিও ওখান থেকে তাড়াতাড়ি রেজিগনেশন দিয়ে চলে যাই, আমার ওখানে আর করার ইচ্ছা ছিল না, আমি ছেড়ে ওখান থেকে চলে যাই। কলকাতার কোনো এক জায়গার ঘটনা বলছি। এটা 1990 থেকে 2000 সালের মাঝামাঝি দিকের ঘটনা। পুরাতন বাড়ি মেরামত করে একদম নতুন করে জায়গাটা একদম সুন্দর করে গুজগাছ করে ফ্যামিলি নিয়ে ওঠা হয় রফিক সাহেবের। শিয়ালদার রাজাবাজারের আশপাশের দিকের ঘটনা। যারা শিয়ালদা হতে বর্তমানে এখন আছেন আমাদের সাথে, তারা হয়তো বুঝে যেতে পারেন। আসলে এই ঘটনা নিয়ে হয়তো আশপাশের মধ্যে তেমন কোনোদিন কথাবার্তা হয়নি, অথবা হলেও এখনো এর রেশ নিয়ে তেমন আলোচনা হয় না। এই বাড়ি অনেক আগের বাড়ি, একতলা বাড়ি ছিল সেটি। সেই জমিদার আমল থেকে শুরু করে তখন পর্যন্ত মানে তৎকালীন আমল পর্যন্ত সেই বাড়িটার বেশ নাম ডাক ছিল। বলতে সেই বাড়িটা কয়েকটা হাত শেষ করে এসে রফিক সাহেবের হাতে পড়ে। পরে সেই বাড়িকে ঠিক করে নতুন করে রফিক সাহেব, তার মা, তার স্ত্রী এবং 2 মেয়ে মানে কন্যা সন্তান নিয়ে সে বাড়িতে ওঠেন আর কি। সেই এলাকা এখনকার মতো তত ব্যস্ত এলাকা ছিল না, এখন বেশ ব্যস্ত। তাদের বাসা থেকে ট্রামের শব্দ শোনা যায়। তো নিরিবিলি ছিল একদমই। তো তাদের বাসাটার ঘরের চালা থেকে বের হলে টয়লেট, উঁচু একটু ঢিবির মতো, এবং সেখানে টয়লেটটা বানানো ছিল। গোসলখানা তার পাশেই। যেদিন বাসা ঠিক করে সপরিবারে সেই বাসাটায় একবারই ওঠেন, একই দিনে সবকিছু নিয়ে ওঠেন হচ্ছে রফিক সাহেব। এবং সেই বাসায় সেদিনই রাত 11টা অথবা 12টার দিকের কথা। সবাই এতটাই ক্লান্ত ছিল যে সবাই সন্ধ্যা রাত্রে 7-8টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। তো লাশ যখন ধর্মীয় নিয়ম ফলো করে দাহ্য করা হয়, এবং দাহ্য করার পরে সে জায়গায় অনেক মানুষের উপস্থিতি, অথবা সেই জায়গায় লাশ পড়ানোর যে শব্দ, সেই শব্দটা চারিপাশ থেকে আসছে হঠাৎ করে রাত্রে 11টা-12টার দিকে কান্নার শব্দ। ওই মুহূর্তটাতে জেগেছিল এবং জেগে এই শব্দগুলো পাচ্ছিল রফিক সাহেবের বড় মেয়ে সায়রা। রুম থেকে বের হয়ে তিনি আসলে বুঝতে পারছিলেন না কি করবে, আশেপাশে তাকাচ্ছেন। শব্দটা উঠোন থেকে আসছে। তার রুমটা ছিল একটু ভিতরের দিকে। উঠোনে যেতে গেলে কিছু দূর রাস্তা হেঁটে যেতে হয়। রাস্তা বলতে খুব অল্প সময়, বাসার ভেতরেই। তখনও তিনি শব্দ পেয়ে যাচ্ছেন যে কি হচ্ছে, কিন্তু কিছু দেখেননি। কটকট করে লাশ পড়ানোর শব্দ তিনি পাচ্ছেন একদম ঘরের ভেতর থেকেই। এখন আপনারা চিন্তা করতে পারেন না, একজন মুসলমান মহিলা, মুসলমান মেয়ে কিভাবে লাশ পড়ানোর শব্দ এটা চিন্তা করে ফেললেন, বা কিভাবে এটা বুঝলেন। এটার কারণ হচ্ছে দীর্ঘ 20 বছর তার আগে যে বাসায় ছিল তা একদম শ্মশান ঘাট থেকে খুবই কাছে। তো শব্দ তিনি পাচ্ছিলেন এবং ঘরের ভেতরে সেদিন রাতে ভয়ে চলে যান এবং আর টয়লেটে তিনি যেতে পারেননি।
সকাল হলে তিনি তার বাবাকে বলেন, রফিক সাহেবকে ঘটনাটা বলেন, নাস্তা করার টেবিলে। তো রফিক সাহেব তখনও আসলে বুঝতে পারছিলেন না কি বলবেন, কারণ তারা তো এরকম কোনো কিছুই টের পান নাই, বা আগে এরকম কোনো কিছু হয়েছে বলে তারা কখনো কিছু জানেন না আর কি। এমনকি একটা বা দুইটার দিকে তিনি বাথরুমের জন্য উঠেছিলেন সেদিনই রাতে। যাই হোক, এই ঘটনার মাস খানেক পর এরকম একদম রাতের বেলা তারা দুই বোন ওই দিন একসাথে ঘুমাচ্ছিল একই রুমে, কারণ সবসময় দুই বোন একসাথে ঘুমায় না, দুই বোনের দুই রুম আলাদা আলাদা। হঠাৎ তিনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে, হঠাৎ কেউ হেঁটে যাচ্ছে শব্দ করে। তো শব্দ পেলে অনেকে বুঝে তো যে কেউ হেঁটে যাচ্ছে, এটা কি হেঁটে যেতে পারে। তো ওই মুহূর্তে যেহেতু তিনি সজাগ ছিলেন, তাই দরজা খুলে পায়ের শব্দের উপর ভিত্তি করে রান্নাঘরের দিকে তিনি মুখ করে তাকিয়ে ডাকেন, মা। সারা শব্দ নাই। তিনি 2-3 বার ডাকার পরও কোনো শব্দ আসছে না। কিন্তু তার মা এখান দিয়ে গেলে তো অবশ্যই একটা শুনে ডাক দিয়ে শুনে আসবে, হ্যাঁ কিছু লাগবে কিনা কিছু একটা। তিনি দরজা লক করে আবারও শুয়ে পড়েন এবং ভয় পেয়ে যান, এবং শোয়া অবস্থাতেই তিনি আবারও যেই শব্দটা রান্নাঘরে গেছে সেই শব্দটা রান্নাঘর থেকে বের হয়ে উঠোনের দিকে চলে যাচ্ছে। তিনি এবার ঘরের ভেতর থেকে শব্দটা দরজা বরাবর আসলেই আবারও ডাকে, মা, ও মা। আসলে তার উদ্দেশ্য তার মাকে তিনি বললেন একটু পানি দিতে, কিন্তু কোনো সারা শব্দ নাই। তার রুম থেকে তো শব্দ শোনা যাওয়ার কথা, কিন্তু শব্দ শুনে কোনো ধরনের রেসপন্স তিনি পাচ্ছেন না। ঘামছিলেন বেশ এবং বোনকে ডেকে তোলেন, কিন্তু তার বোনও উঠে হালকা শুনেও না শোনার অবস্থায় আবার ঘুমিয়ে পড়ে এবং তিনিও ঘুমিয়ে যায়। সেদিনের পর থেকে তিনি পানি তার ঘরেই রাখা শুরু করেন। তার কিছুদিন পর এরকম রাত 12টার পরের কথা তিনি হঠাৎ শুনতে পান তার দাদি কান্না করছে। ঘটনা কি? কয়েকদিন আগে যে শব্দ তিনি পেয়েছেন, তিনি আবারও শুনে সেই শব্দ, তিনি সেই শব্দ পেলেন কিনা। দাদির কান্না তো সে চেনে। দরজা খুলে দেখে তার দাদি যে দরজা নক করে তার সামনে কাঁদছিল, সে অবস্থাটা নাই। তিনি শব্দ পেয়েছেন, কিন্তু এখন তিনি উঠে দরজা খুলে শব্দ পাচ্ছেন যে সেই কান্নাটা আসছে, এবং সেটা আসছে উঠোন থেকে। এবং তিনি হঠাৎ করে চিন্তা করেন, দাদি এরকম করে কান্না করছেন কেন। তো তিনি তাদের বাড়ির ভেতরে খোলা জায়গায় গেলে দেখতে পান কেউ নাই। যে জায়গাটা থেকে শব্দ আসছিল একদম অন্ধকার, একটা পিন ফেললেও মনে হবে বড় ধরনের শব্দ হয়েছে সে জায়গায়। পরে তিনি ঘরে ফেরত যান, তার বাবাকে বলেন, মাকে বলেন। তার বাবা মা দুই বোনের এবং তাদের দুই বোনকে সবসময় দোয়া পরে শরীর বন্ধ করার কথা বলেন। তো রফিক সাহেব বেশ নামাজ কালাম পড়তেন, তার মধ্যে নামাজটা ছিল খুব বেশি। একদিন ভোরের আগেই ঘুম ভাঙে রফিক সাহেবের বড় মেয়ের, সে সাইর আপুর কথা বলছি। সে দরজা খুলে দেখে তার বোন তার ঘরের সামনে। কি সমস্যা, এরকম কাঁপতেছিস কেন, তুই ঘামছিস কেন? তার বোন বলে, আমার রুমের মধ্যে দেখি দাদি নক করেছে রাতের বেলা, একটু আগে দরজা খুললাম, দেখি কেউ নাই। শুনলাম আবার দাদি দরজা খুলতে বলছে, দরজা খুলছি, দাদি নাই। দাদি রুমের কাছে যেয়ে দেখি দাদি নাক ডেকে ঘুমাচ্ছে। এই ঘুম ভেঙে আমার রুম নক করার কথা না, এইটা গভীর ঘুমের কথা, কোন একটা সমস্যা আছে। তিনি ভয়ে তার কাছে আসছেন এবং তিনি ঘুমাবেন এই জায়গায়। তখন রফিক সাহেবের বড় মেয়ে সায়রা তার কথা বলেন যে কয়েকদিন যাবৎ কিন্তু আমিও এরকম শব্দ পাচ্ছি। তো বাবা মাকে বললে তারা তো আসলে দোয়া কালাম দেয়, শরীর বন্ধ করার কথা বলে, কিন্তু আসলে কোনো সলিউশন তারা নিচ্ছেন না, অ্যাটেম্প নিচ্ছেন এটার ব্যাপারে আর কি। তার বোন সকালে তার বাবা মাকে বিষয়টা জানালে তার বাবা মা এবার বিষয়টা আমলে নেয়। দুই বোনের কাছ থেকে তো ইনফরমেশন পাচ্ছি এরকম কিছু একটা। তো তাদের আবার বাসা থেকে বেশ দূরে একটা মসজিদ ছিল, সেই মসজিদের একজন ইমাম ছিল, সেই ইমামকে তারা তার বাসায় নিয়ে আসে। তো ইমামকে নিয়ে আসার পর ইমাম বাসায় আসার পরে পানি ছিটিয়ে দেয়। রফিক সাহেবের পরিচিত ছিল যেহেতু, ইমাম সুদূর বাসায় এসে দোয়া দুরুদ করে, এবং দোয়া দুরুদ করার পরে ঘটনাগুলো পরিক্রমায় বাড়িতে উঠবার প্রায় 2-3 মাসের মধ্যে ঘটে আর কি। তার বোন সেদিনের পর থেকে আর একা ঘুমায় না। এরপর রোজা আসে, রোজার সময়কার ঘটনা। তখন এটা হচ্ছে 5ম রোজা, এটা তারা সারা জীবন মনে রাখবে। রোজার সময় তারা সাহারি খাবার আগে, মানে উঠবার আগে, সাহারি খেতে উঠবার আগে শব্দ পাচ্ছিলেন হঠাৎ করে তাদের উঠান থেকে, সেই আগের মতো লাশ পোড়ানোর শব্দ, কিছু মহিলা মানুষের বাদ ভাঙা কান্নার শব্দ। রাত তখন 12টা-1টা। সাহারিতে তখনও তার মা উঠে নেই, ইনফ্যাক্ট কেউই তখন উঠে নেই। তিনি শব্দ পাওয়ার পর দরজা ফাঁকা করে ভালো করে শব্দটা শোনার ট্রাই করে। মনে হচ্ছিল কেউ কাউকে চাপুক পেটা করছে। দরজা খোলার পর শব্দটার ধরন এরকম, আর যাকে মারছে সে অসম্ভব খারাপভাবে কাঁদছে।
তিনি সাহস করে উঠানের দিকে যান, গিয়ে দেখেন লাকড়ির মাঝে একটা লাশ, আর কাউকে কিছু দেখেন না। ওইটা দেখার পর তিনি একদম সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন সেখানে। তারপরে সবাই এমনিতেও সব ফজরের সাহারের সময় উঠে যায়। পরে হুশ আসলে তিনি বিষয়টা তার বাবাকে জানান, রফিক সাহেবকে জানান। তিনি বলেন যে সকালে আমি আবারও সেই ইমামের সাথে দেখা করব। তো সবাই মিলে সবাই সেহরি খান, সবকিছু ঠিকঠাক, যে যার রুমে চলে যায়। আর এইটা ফজরের ওয়াক্তের পরে আর এই ধরনের শব্দটা তো তারা পেত না, কারণ ঘুমিয়েও যেত। তো ওই সব ফজর আজানের পর থেকে এরকম অহেতুক বা আনন্দ শব্দগুলো তারা পেত না আর কি। তো যাই হোক, সাহেরা আপু তখন রুমে যায় এবং তার বোনের সাথে শুয়ে পড়ে। তন্দ্রার মতো চলে আসে, একটা সময় ঘুমিয়ে পড়ে, হালকা ঘুম, মানে ডাকলে উঠে যাবে এরকম ঘুম আর কি। কিছুক্ষণের দরজায় বাড়ি দেওয়ার তুমুল শব্দ। আবার কি হলো? তার মা ওই পাশ থেকে ডাকছে, দরজা খোল সায়রা, ও সায়রা দরজা খোল, কান্না করছে খুব জোরে জোরে, ও সায়রা দরজা খোল। কিন্তু আগেও তো এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এরকম দিনের বেলার কাছাকাছি সবাই নামাজ পড়ে শুয়েছে, দিনের মানে অলরেডি আলো ফুটতে শুরু করেছে, এমন সময় মা কান্না করছে। তিনি দরজা খুলে দেখেন তার মাকে। তার মা বলে, তোর আব্বু কথা বলছে না, হঠাৎ বুকে ব্যথা বললো, মালিশ বুকটার মধ্যে হাত রেখে যে শুইলো, এখন আর নড়তেছে না, কিছু বলতেছে না। আমি মালিশ করে দিলাম, এখন আর কথা বলছে না। তোর আব্বার অবস্থা দেখতো, আমার তো কিছু ভালো ঠেকতেছে না, দেখ কাউকে খুঁজে পাস কিনা, হাসপাতালে নেই। পর্যাতের সামনে, ঘরের সামনে গেলে ট্যাক্সি পায় এবং ট্যাক্সিওয়ালার সাহায্যে এই ভোরবেলাতেই তারা হাসপাতালে নিয়ে যায়। এবং হাসপাতালে নিয়ে ডাক্তাররা বলেন যে না, উনি আর বেঁচে নাই। কি করবে, কোথায় যাবে, তখন মাথার মধ্যে ভাঁজ পড়ে যায় সবার, ভেবে পাচ্ছিল না কেউ। ডাক্তাররা বলেছে হার্ট অ্যাটাকে মারা গেছে। আত্মীয় স্বজন সবাই পরে বিভিন্ন জায়গা থেকে চলে আসে, তাদের বাসায় আসে এবং তাদের বাসার থেকে পরে হাসপাতাল থেকে লাশ রিসিভ করে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরে বিকালে লাশ দাফন করে। তো দাফন শেষ করে আসার পর থেকে তাদের বাসায় আসলে সেই অবস্থাটা থেকে আসলে তাদের বাবা চলে যাওয়ার বিষয়টা থেকে তাদেরকে ব্যাক করতে হলে একদম 4-5 মাসের বেশি সময় লেগে যায়। মেনে নেওয়া কঠিন ছিল। তার বাবা একদম সুস্থ বাবা, সকালবেলা ইমাম সাহেবের সাথে দেখা করার কথা, সেই বাবা শহর ফের সেহরির পরেই মারা যায় এবং রমজান মাসে মারা যায়। সেটা জিনিসটাও তারা ভালোভাবে নিয়েছিল আর কি। তো বাসার ভিতরে তখন অহেতুক শব্দ এবং এই শব্দগুলোর কারণে তার বাবা কিছু জানলো কিনা, মারা গেল কিনা, সে কারণে সেই জিনিসটা তারা বের করার চেষ্টা করছিল আর কি। তো সেদিন রাত্রেবেলা তিনি অজ্ঞান এবং ফজরের পর তার বাবা মারা যাওয়ার আসলে হজম করতে পারছিল না। হঠাৎ একদিন রাতের বেলা আবারও শব্দ আসে তার ঘর থেকে। উঠানে বসে তার বাবা ডাকছে, সায়রা, ও সায়রা, সায়রা রো, ও সায়রা। তিনি খুব হতবাক হয়ে যায় এবং তার বোনকে ডাকে আবারও, কিন্তু শব্দ আসতেই থাকে, সেই কান্নার শব্দ আসতেই থাকে। চারিপাশে অনেকগুলো মানুষ একসাথে উঠোন থেকে কান্না করছে। তার বোনও সেই শব্দ পায়। এরকম ভাবে বেশ কিছুদিন পার হয়, এরকম শব্দ পাচ্ছিল তারা। তার বাবা মারা যাওয়ার পর প্রায় 9 মাস চলতে থাকে। তখন দেখা যায় 2 দিন শব্দ পাইলে আবার 5 দিন শব্দ পায় না, আবার 5 দিন পর শব্দ পাচ্ছে। তো গভীর রাতে এরকম দরজা নক করার শব্দ হঠাৎ করে তিনি পেতে থাকেন এবং তার দাদির শব্দ পাচ্ছেন। দাদি নক করছে, তার দাদি খুব চেঁচাচ্ছে, খুব জোরে জোরে চিৎকার করছে, দরজা খোল, এই দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল, সায়রা, এই সায়রা দরজা খোলস না কেন, এই দরজা খোল, কান্না করছে খুব। এখন সায়রা দরজা খুলে দেখে কেউ নাই, একটা বান্ধাও নাই, তাদেরকে কেউ এরকম ডিস্টার্ব করছে। আর ততদিনে তার মামার কাছে এই জায়গা বিক্রি করে দেওয়ার কথাবার্তা চলছিল। আবারও তার মায়ের চিৎকার আসছে তার দাদির ঘর থেকে। তারা 2 বোন ফজরের নামাজের সময় চিৎকার শুনে তাদের দাদির রুমে যায়। গিয়ে দেখে দাদি উল্টাপাল্টা কথা বলছে। তার বাবাকে বলছে, এই রফিক, তুই উঠানে বসে আছিস কেন, ভ্যানে ঘরে আয়। সেদিন তার ছোট মামা ওই দিন বাসায় ছিল। তো তার মা ছোট মামাকে একজন ডাক্তার আনতে বলে, ওই ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার আসার পর সবার সামনে থেকে তার দাদিও মারা যায়। ডাক্তার আসার পরও দম ছিল তার দাদির। ডাক্তার বসার সাথে সাথে আর কোনো কথা বলে না। ডাক্তারকে চোখের পর নার্ভ চেক করে বলে যেন আর নাই। চুপ হয়ে গেল সবাই, সবার সামনে চলে গেল। মারা গেল, চোখটা খোলা, ওই সময় চোখটা হালকা খোলা ছিল। 2 জন মানুষ মাত্র 9 মাসের ব্যবধানে এই বাসা থেকে চলে যায়। লাস্ট সে ধরনের শব্দ। পরে এই জায়গাটা তারা তার মামার কাছে বিক্রি করে দেয় এবং শিয়ালদারই আশেপাশে কোনো একটা জায়গায় তারা চলে যায়। তার মামার কাছে বিক্রি করার পর তার মামা ওই জায়গাটায় বিল্ডিং তোলে। বিল্ডিং তোলার পরে প্রথম 7-8 মাস কোনো ধরনের বাড়ি ভাড়া হয়নি সেই বাড়িতে। পরবর্তী সময় বাড়ি ভাড়া হয়েছিল, কিন্তু
সেটা নিয়ে তারা তেমন একটা বদার ছিল না, এবং পরে আর কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা সেটা ব্যাপারেও জানা যায়নি। তবে এই বাড়িতে প্রথম কয়েক মাস বেশ ঝামেলা হয়েছিল। যারা বাড়ি তৈরি করছিল তারা বলেছিল যে বেশ কিছু ঝামেলা, তারা বেশ ইট এক জায়গা থেকে এক জায়গায় সরে যাচ্ছে, লাশ চিতা দেওয়ার শব্দ পাচ্ছে তারা। তো পরে তার একটা জায়গায় বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে চলে আসে তিনি আসামের দিকে। ফাইজুল ইসলাম ভাই তার কাছ থেকে ঘটনাটা শেয়ার করেছেন এবং সেই বাসা ছাড়ার কথা তিনি বলেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো তলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। আজকে যে ঘটনাটি বলতে চলেছি, এই ঘটনাটি ঘটেছে আমার এলাকায়। ঘটনাটি ঘটেছে আমার এক ছোট ভাইয়ের সঙ্গে। আসলে ঘটনাটি হলো, সে একদিন রাতে মাছ মারতে চলে গেছে বাইরে, অনেক দূরে। হঠাৎ করে সে সামনে দেখতে পেল একটি সাদা মূর্তির মতো লোক দাঁড়িয়ে আছে। সে মনে করছিল হয়তো ওর মতো কেউ মাছ মারার জন্য চলে এসেছে। হাতে ছিল একটা হারিকেনের অল্প আলোর লাইট। সে নির্ভয়ে তার মনের মতো যেভাবে মাছ মারা লাগে সেভাবে সে মারতেছে, মানে যেটা বলে মানে গ্রামের ভাষায় কোচা, মানে কোচা দিয়ে মাছ মারতেছে। সে একটু সামনে এগিয়ে দেখতে পেল লোকটি আস্তে আস্তে ওর কাছে আসতেছে। সে একটু সামনে আগাইতে সেও একটু সামনের দিকে হাঁটতে লাগলো। লোকটির যখন কাছাকাছি সে চলে গেল, তার চোখ দুটো দেখে আগুনের মতো জ্বলতেছে, আর লোকটি দাঁতগুলো ছিল অনেক মানে মানে বিশ্রী, মানে যা বলার ভাষা নাই। আসলে সে দেখে অনেকটা ভয় পেয়ে গেল। সে তো বিলের ধারে মাছ মারতে গেছে একা, এমনিতেই একা সে চলে গেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর কালো আকাশের ডাক, চিলিক চিলিক আকাশের যেই চমকানো বিদ্যুতের সারাতে, আর ঝিরঝির বাতাস। সে অনেকটা ভয়, তার গা ঘেমে পানি টপ টপ করে পড়ছিল। এখন বুঝতে পারছিল না সে কি করবে। আর ওই লোকটি তার সামনে এসে একটা লম্বা সে দৌড় দিয়ে সামনের দিকে আগালো। সামনে 2-4 জন লোক ছিল, তাদেরকে বলতে লাগলো যে হঠাৎ করে আমি মাছ মারতে গিয়েছিলাম, ওইখানে দেখতেছি একটা লোক কেমন জানি দাঁড়িয়ে আছে। আমি মনে করছিলাম যে কেউ আমার সঙ্গে হয়তো মাছ মারতেছে। আমি ওর কাছে যাওয়ার জন্য চেষ্টা করলাম, ডাক দিলাম, শুনলো না। কিন্তু একটু পর দেখি সে আমার সামনে যখন আসলো, হঠাৎ করে দেখি তার ভয়ানক সেই চেহারা। লোকগুলো বলতেছে যে চলো তো দেখি কে। সে সাহসে, ওই লোকগুলোর সাহসে আসলে সামনের দিকে আবার আগালো। আর ওই সেই দোলার মাঝখানে, মানে যে মাছ পুকুর পাড়ে যেখানে মাছ মারছিল, সে সেইখানে ওই লোক দুটোকে নিয়ে আগাচ্ছিল। সেই জায়গাটাতে যে দেখলো লোকটি আর নাই। সে তাকে বলতেছে যে তুমি যখন কাকে দেখে ভয় পেয়ে আমাদের এখানে দৌড়ে গেলে, কই এখানে তো কেউ নাই। ও বলতেছে যে আমি একটু আগেই এখানে সেই লম্বা দৈত্যর মতো যে একটা লোক দেখতে পেলাম, মানে তার দাঁতগুলো আর চোখগুলো দিয়ে টক টক করে আগুনের মতো উল্টে নেমে এসেছিল। সে আমার কাছে এসে আমাকে একটা ফু দিয়ে কীরকম একটা মানে আসলে সে দেওয়ার সঙ্গে আমার শরীর থেকে কেমন জানি একটা গরমের তাপ লেগেছিল, আর আমার গা থেকে ঝরঝর করে পানি পড়ছিল।
আমি এইখানেই তো দেখলাম। পরে লোকগুলো বলতেছে তুমি হয়তো ভুল দেখছো, একা আসছো মাছ মারতে এই নির্জন জায়গায়, সেজন্য হয়তো ভয় পেয়েছো। পরে ওরা সবাই এখান থেকে চলে গেল, মানে লোকগুলো। ও আবারও সেই জায়গায় মাছ মারার জন্য সামনে মানে আগাতে লাগলো। মাছ মারতে মারতে কিছুক্ষণ সময় চলে গেল, বৃষ্টিটা একটু বেড়ে গেল। সে হয়তো মানে প্রচুর মাছ পাইতেছে, মানে ওর মাছের যে একটা লোভ, সে মাছের লোভ তো সবারই, মানে এটা তো জানেন। সে মাছ মারতে মারতে সেই বিলের মাঝখানে, মানে একটা ক্ষেত, ধান ক্ষেতের মাঝখানে প্রায় চলে গেল। সেইখানে চলে গেল, সামনে একটা আবার বিড়াল আকৃতির একটা কালো একটা বিড়াল দেখতে পেল। সে তো মনে করছিল যে বিড়াল মাছ তো খায়, এগুলো মনে হয়তো কারো বাসার থেকে এই বিড়ালটা চলে আসছে, ও অতটা ভয় পেল না। কিন্তু বিড়ালটা ছিল ছোট একটা আকৃতির, কিন্তু সে ওর মনের মতো মাছ মারতেই ছিল। মানে পুরো দোলাটা, মানে পুরো দোলাটায় হেঁটে হেঁটে মাছ মারছিল, মানে ধান ক্ষেতটা। সেই বিড়ালটা আবার ওর সামনে চোখে পড়লো, মানে ও আগাচ্ছে, বিড়ালটা ওর সামনের দিকে যাচ্ছে। আবার ও হিস হিস করে মানে বিড়ালটাকে সরানোর জন্য, মানে সামনের দিকে যেহেতু আগাচ্ছে, পানির মানে সাইডে যে অল্প একটু পানি থাকে না, সে যেহেতু কৌচা দিয়ে মাছ মারতেছে, তাও মানে বিড়ালটা ওর কাছে কেন জানি ডিস্টার্ব মনে হচ্ছে। ও বিড়ালটাকে সরাচ্ছে, কিন্তু মোটেই বিড়ালটা সরতেছে না। ও কোচা ও যেটা দিয়ে মাছ মারছিল, ওটা যাকে বলে কোচা, মানে ওই কোচা ডাটা দিয়ে একটা মারলো বিড়ালটার গায়ে। একটা মারা মাত্রই বিড়ালটা বলতেছে যে তুই ভুল করলি, তুই আমাকে বিনা দোষে কেন মারলি, আমি তোর কি ক্ষতি করছিলাম? আমি তো বাঁচানোর জন্য, আমি তো মনের সাহস দেওয়ার জন্য আমি তোর সঙ্গে আসছিলাম, কিন্তু তুই ভুল করলি। এই কথা বলে ও তো পুরো ঘাবড়াচ্ছে যে আসলে বিড়াল কথা বলতেছে, এটা কেমন কথা। সে তো মানে অন্যরকম একটা টেনশনে পড়ে গেল। সে বলা মানে বিড়ালটাকে কিছু বলা মাত্রই সেই ওখান থেকে বিড়ালটা উধাও, মানে ওখান থেকে। কিছুক্ষণ পর আবার সেই বিড়ালটা ওর সামনে চলে আসলো। এখনও বিড়ালটাকে দেখে বলতেছে যে আসলে আমাকে ক্ষমা করে দিও, আমি তো বুঝতে পারিনি তুমি যে কে। আসলে সেই বিড়ালটা ওকে বলতেছে যে তুমি আমার একটা উপকার করবে। সে বলতেছে কি, বলতেছে বিড়ালটা বলতেছে যে আমি এই নদীর ধারে অনেক দিন আগে আমার একটা আশা ছিল, আসলে কুকুরছানাটাকে দেখে এই নদীর মাছ মানে আমি বলছিল যে আসলে তুমি এত আশ্চর্য হচ্ছেছি, তুমি কে, তুমি বিড়াল নদীর মাছ খাওয়ার জন্য ওর কাছে রূপে আসতেছো, মানে আসলে বলতেছে যে তুমি আমাকে কি একটা মাছ দেবা। আসলে সে এক কাহিনীটা হলো যে হ্যাঁ কেন দেবো না, একটা তুমি তো একটা মাছই চেয়েছো। সে অবাক অবস্থায়, তারপরও বিড়ালটাকে সে একটা মাছ দিল। মাছ দেওয়া মাত্রই বিড়ালটা সেই মাছটিকে নিয়ে দৌড় দিয়ে কই যে নিয়ে চলে গেল। সে অবাক হয়ে দেখতেছে যে বিড়ালটাকে মাছ দিলাম, ও কী করবে মাছটাকে নিয়ে। যে সেই বিড়ালটা মাছটা নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর সেই বিড়ালটা আবার আসলো। এখন বলতেছে তুমি কই গেছিলে মাছটা নিয়ে। বিড়ালটা বলতেছে যে এই মাছটা আমার দুটা ছানা আছে, তাদেরকে দিয়ে আসলাম, ওরা অনেক দিন থেকে না খেয়ে আছে। এখন এই লোকটিকে এই বিড়ালটা আসলে বলতেছে যে তুমি যে আমার উপকারটা করলা, এই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এখন সেই বিড়ালটি সেই আমার চাচাতো ভাইকে বলতেছে যে তুমি কি আমাকে চিনতে পারছো। বিড়ালটি বলতেছে ছেলেটিকে, আসলে ও বলতেছে না, তুমি মনে করো আজ 10 বছর আগে একটা তোমার শখের সেই বিড়াল ছিল যাকে তুমি মাছ খাওয়াতে, আমি রোড অ্যাক্সিডেন্টে যে মারা গেছিলাম তোমার মনে আছে। পরে ওর মনে পড়ছে, ও হ্যাঁ আমার তো একটা বিড়াল ছিল, সে তো অনেক দিন আগেই মারা গেছে। সেই বিড়ালটা হচ্ছে আমি দেখতে চেয়েছিলাম আমার প্রতি তোমার এখনও ভালোবাসা আছে কি না, আমার বিড়ালদের প্রতি, মানে পশু পাখিদের মানে প্রতি।
এটাই দেখতে চেয়েছিলাম। আমার মনটা আজ অনেক ধন্য হয়ে গেল। আর সেই ছেলেটির চোখ দিয়ে ঝরঝর করে পানি বলতেছে, তুমি এতদিন পর এই রূপে আসলা। তো এই ছিল আমার আজকের ঘটনা। রাসেল ভাই, ঘটনাটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন।